ম্যাম প্লিজ পার্সেলটা রিসিভ করুন, প্লিজ ম্যাম, নয়তো স্যার আমার চাকরিটা কেড়ে নেবে। আমার বেতনের টাকা দিবে না ম্যাম। কান্না ভেজা কণ্ঠে জয় কথাগুলো বলতে থাকে সামনে দাঁড়িয়ে থাকা অর্ডারকারী রিমুকে। মাঝ রাস্তায় জয়ের এমন আকুতি দেখে রিমু বেশ রেগে গিয়ে বলে ওঠে, এই যা তো সামনে থেকে, তোর পার্সেল তুই খা। শালা, তোর জন্য আমার বান্ধবীগুলো আমাকে নিয়ে হাসাহাসি করে চলে গিয়েছে। ম্যাম আমার দোষ ছিল না, রাস্তায় ভীষণ জ্যামের কারণে আমি সঠিক সময় পৌঁছাতে পারিনি। প্লিজ ম্যাম পার্সেলটা রিসিভ করুন, আমাকে আরেক জায়গায় ডেলিভারি দিতে হবে। রিমু আশেপাশে তাকিয়ে দেখে অনেকেই তাকিয়ে আছে তাদের দিকে। কিছুটা লজ্জা আর সংকোচ ভর করে, আর খেকিয়ে বলে ওঠে, পার্সেল রিসিভ করবো না। 20 মিনিটের বেশি সময় ধরে সে অপেক্ষা করিয়েছিস তুই। তোদের রেস্টুরেন্টের নিয়ম অনুযায়ী আমাকে এখন দরকার হলে ফ্রি দিয়ে যা, নয়তো আমি গেলাম। জয় নির্বিকার কান্নাজড়িত কণ্ঠে বলে, ম্যাম প্লিজ নিন না, আমার চাকরিটা চলে গেলে আমার না খেয়ে মরতে হবে। সামান্য কয়েক মিনিটের জন্য আমাকে এমন শাস্তি দিবেন না। রিমু তবুও নাছোড়বান্দা। এতক্ষণ ধরে রিমু আর জয়কে লক্ষ্য করছিল একটা ভদ্রলোক। তিনি জয়ের এমন কাকুতি মিনতি দেখে আর দাঁড়িয়ে থাকতে না পেরে এগিয়ে আসেন আর রিমুকে উদ্দেশ্য করে বলেন, মা তুমি পার্সেলটা নিয়ে যাও প্লিজ। রিমু অচেনা লোকের মুখে মা ডাক শুনে বেশ রেগে গেলেও বয়স্ক ভেবে শান্ত কণ্ঠে বলে, না আঙ্কেল, পসিবল না। এদের শাস্তি না দিলে এরা মানুষ হবে না। কে জানে পার্সেল দিতে আসার সময় কোন গোলের মুখে সিগারেট খেতে নিয়েছিল। বুঝেছি মা, তবুও তুমি নিয়ে যাও। দেখছো না ছেলেটা কেমন ভয় পেয়ে আছে চাকরি হারানোর কথা ভেবে। রিমু বেশ বিরক্তি নিয়ে জয়ের দিকে তাকিয়ে বলে, আজ তোকে কিছু বললাম না, পার্সেল নিলাম, তবে তোর রেটিংসের 14 গোষ্ঠী উদ্ধার করব আমি। দাঁড়া। কথাটা বলে রিমু পার্সেল নিয়ে ব্যাগ থেকে টাকা বের করে জয়ের মুখের দিকে ছুঁড়ে মেরে হনহন করে চলে যায়। জয়ও মুচকি হেসে টাকাগুলো কুড়িয়ে নিয়ে সামনে দাঁড়িয়ে থাকা ভদ্রলোককে ধন্যবাদ দিয়ে চলে যেতে নেবেন, অমনি ভদ্রলোক বলে ওঠেন, এই ছেলে শোনো, এরপর থেকে আর লেট করো না। তোমার এমন করুণ অবস্থা দেখে এগিয়ে এসেছি, নয়তো আসতাম না। আর রোজ রোজ তোমার মতো কেউ এসে তোমার পার্সেল রিসিভকারীকে সুপারিশ করবে না পার্সেল রিসিভ করতে। জয় আবারও স্বভাবসুলভ মুচকি হেসে বলে, জি আঙ্কেল, মনে থাকবে, আসছি। কথাটা বলে জয় আর এক সেকেন্ডও দেরি করে না, সাইকেল নিয়ে মুহূর্তেই ছুটতে থাকে আরেকটা পার্সেল পৌঁছে দিতে। ভদ্রলোক নিজেও চলে যেতে নেবেন, অমনিই তার কানে আসে আশেপাশের মানুষের কথাগুলো। তারা বলছে, এইসব ডেলিভারি ম্যানদের বিশ্বাস করতে নেই বুঝলি। শালা একটু আগেই কেমন কান্নার অভিনয় করলো, আর ডেলিভারি হলেই দেখ কুত্তার মতো দাঁত বের করে হেসে চলে গেল। ভদ্রলোক কথাগুলো শুনে জবাব দিতে গিয়েও থেমে যান, ধীর পায়ে সামনে হাঁটতে শুরু করেন। জয় নিজেও বাকি পার্সেলগুলো দিয়ে চলে আসে রেস্টুরেন্টে ম্যানেজারকে টাকা দিতে। ম্যানেজার টাকাগুলো ঠিকভাবে বুঝে পাওয়ার সাথে সাথে জয়কে কষে পরপর কয়েকটা থাপ্পড় মেরে খেকিয়ে ওঠেন। ভিখারির বাচ্চা, তোকে না বলেছিলাম ঠিক সময়ে ডেলিভারি পৌঁছে দিবি, নয়তো তোর চাকরি কেড়ে নেব। থাপ্পড়গুলো এত জোরে মেরেছিল ম্যানেজার যে জয় স্তব্ধ হয়ে যায়, দু চোখ বেয়ে ওর পানি পড়তে থাকে। জয়ের এমন নিশ্চুপতা দেখে ম্যানেজার আরও রেগে গিয়ে বলে, কিরে শালা, কথা বলিস না কেন? কানে শুনতে পাস না নাকি কি বলেছি আমি? ডেলিভারি দিতে দেরি হলো কেন বল? তোর কারণে আমাদের রেস্টুরেন্টের নামে আজ এত বড় একটা কমপ্লেইন এসেছে, তোকে কি করব বল? জয় গালে হাত বুলিয়ে খানিকক্ষণ ম্যানেজারের দিকে তাকিয়ে থেকে বলে ওঠে, স্যার প্লিজ আমার চাকরিটা কেড়ে নেবেন না। তা কি করব শুনি? ঠিক মতন ডেলিভারি দিতে পারোস না, আবার বলিস চাকরি কেড়ে নেবেন না। এদিকে তোর মতন আরো কয়েকশো ডেলিভারি দিতে গিয়ে আর ফিরে আসে না, না জানি টাকাগুলো নিয়ে ওরা ভেগে গেল নাকি। তুই টাকা ঠিকঠাক দিস বলে আজ তোর রক্ষা হলো, আজকের পর এমন করলে তোর চাকরি আমি কেড়ে নেব। এখন যা সামনে থেকে। জয় চলে আসতে গিয়েও থেমে যায়। ম্যানেজার জয়ের থেমে যাওয়া দেখে বেশ বিরক্ত হয়ে বলে, কি রে, আবার থেমে গেলি কেন? দূর হতে পারিস না সামনে থেকে? না মানে স্যার, আমার আজকের ডেলিভারির টাকাটা দিলে ভালো হতো, বাজার করতে হবে, বাসায় চাল ডাল ফুরিয়ে গিয়েছে। ফুরিয়ে গেছে তো আমি কি করব শুনি? জানা চৌরাস্তার মোড়ে আকবরিয়া হোটেলে রোজ রাতে খিচুড়ি খাওয়ায়, সেখানে গিয়ে লাইন দেই। স্যার সেটা আমার বিষয়, আমার ডেলিভারির টাকা তো দিন, এটা আমার পরিশ্রমের দাম, কোনো ভিক্ষা চাইনি আমি।
ম্যানেজারের মুখের ওপর জবাব পেয়ে গালি দিতে যাবে তার আগেই নিজেকে সামলিয়ে নেয়, কারণ বাকি ডেলিভারি ম্যান পালিয়েছে। এখন জয়ও চলে গেলে রেস্টুরেন্টে ডেলিভারি করবে কে? কথাগুলো ভেবে ম্যানেজার জয়কে 1000 টাকার নোট দিয়ে বলে, এই নে 1000 দিলাম, এটা তোর বোনাস। এরপর থেকে আর দেরি করিস না ভাই, জানিসই তো তোর দেরি করে ডেলিভারি দিলে লোকজন খারাপ রেটিং দেয়। জয় মাথা নাড়িয়ে টাকাটা পকেটে নিয়ে বেরিয়ে আসে রেস্টুরেন্ট থেকে। রাত 10টা বাজে। ফুটপাতের পাশ দিয়ে সাইকেল নিয়ে হেঁটে চলছে জয়। মনের মাঝে হাজারো চিন্তা ভাবনা। বারবার ঘড়ির কাঁটা দেখছে সে। পেটে ভীষণ ক্ষুধা। সেই সকালে 10টা টাকা দিয়ে হাফ প্লেট খিচুড়ি খেয়েছিল। তারপর থেকে আর দানাও পেটে পড়েনি। ক্ষুধা পেটেই অন্যের বড়লোকি খাবার ডেলিভারি করে বেরিয়েছে সে। ক্ষুধা পেটে সাইকেল চালানোর কোনো ইচ্ছে নেই ওর। ধীরে ধীরে হাঁটতে হাঁটতে পৌঁছে যায় চৌরাস্তার মোড়ে। কাঁধ থেকে ব্যাগটা নামিয়ে একটা প্লেট বের করে ফুটপাতে বসে পড়ে। এখনও কেউ আসেনি, সেই রোজ প্রথম আসে। দেখতে দেখতে রাত 12টা বেজে গিয়েছে। ফুটপাতে ভরে গিয়েছে তার মতোই, আবার তার চেয়েও অভাবী রাতের ক্ষুধার্ত মানুষ দিয়ে। একটু পরেই একটা ট্রাক এসে হাজির হয়। সাথে সাথে ফুটপাতের ক্ষুধার্ত মানুষের মুখে হাসি ফুটে। ব্যতিক্রম নয় জয়ও। রোজ রাতে এই সময় আকবরিয়া হোটেলের মালিকপক্ষ হাজার হাজার মানুষকে বিনামূল্যেতে খিচুড়ি খাওয়ায়। জয় নিজেও খায় বেশ দারুণ স্বাদের খিচুড়ি। সিরিয়াল ভাই সবার প্লেটে খিচুড়ি দিয়ে চলে যায় তারা। জয় এক পলক সবার দিকে তাকিয়ে মুচকি হেসে খেতে শুরু করে। এক লোকমায় খিচুড়ি মুখে দিতেই জয়ের মুখ থেকে বেরিয়ে আসে একটা কথা, বাহ, আজ খিচুড়ি দারুণ হয়েছে। গপগপ খেয়ে হাত ধুয়ে ফেলে জয়। তারপর সাইকেলে চেপে বাড়ির পথে ধরে। ও হ্যাঁ, আপনাদের পরিচয় দেওয়াই তো হয়নি। জয় একটা রেস্টুরেন্টে ডেলিভারি বয় হিসেবে কাজ করে। বাবা মা নেই। ফুড ডেলিভারির পাশাপাশি স্থানীয় একটা কলেজের অনার্স 3য় বর্ষে পড়াশোনা করে। আপাতত এতটুকুই, বাকিটা গল্পে জানবেন। বাসায় ফিরতে ফিরতে রাত প্রায় 1টা বেজে যায়। আপনারা ভাববেন না জয়ের নিজের বাসা। আগে ফুটপাতে ঘুমাতো। ডেলিভারি চাকরি পাওয়ার পর একটা রুম ভাড়া নিয়ে সেখানেই থাকতে শুরু করেছে। নিজের কাছে থাকা চাবি দিয়ে গেট খুলতে যাবে অমনি শক্ত একটা হাত এসে চেপে ধরে জয়ের হাত। জয় শিউরে ওঠে ভয়ে। পাশ ফিরে তাকিয়ে দেখে বিরাট দেহি একটা লোক তার হাত চেপে ধরেছে। জয় কিছুটা কাঁপা কাঁপা কণ্ঠে বলে, কে আপনি? আমার হাত চেপে ধরলেন কেন? আমি এই বাড়ির দারোয়ান। তুমি কে হে? এত রাতে বাড়ির গেট খুলতে নিচ্ছ? আমি এই বাসায় 2য় তলায় ভাড়া থাকি। ও আচ্ছা, তুমি সেই ভাড়াটিয়া যার কথা ইকবাল সাহেব বলেছিল আমায়? জি, হতে পারে। আগামীকাল থেকে এমন চোরের মতো আগেই বাড়ির গেট খুলতে যাবি না। আগে আমাকে ডাকবি, আমি গেট খুলে দিব। জি আচ্ছা। যা ভাগ, আজকের মতো তোকে ছেড়ে দিলাম। এরপর আর এমন ভুল করিস না। জয় কোনো কথা না বাড়িয়ে চলে আসে ভেতরে। সাইকেলটা কাঁধে নিয়ে সিঁড়ি বেয়ে উঠতে যাবে অমনি বাড়িওয়ালা ইকবাল সাহেব বেরিয়ে আসেন। বাড়িওয়ালাকে দেখে জয় থেমে যায়। সালাম দিতে যাবে তার আগেই ইকবাল সাহেব খেঁকিয়ে ওঠেন। তোকে যেদিন থেকে বাড়ি ভাড়া দিয়েছি সেদিন থেকে আমার ঘুম নেই। বলি শালা চোরের মতো এত রাতে কোথা থেকে আসিস শুনি? তোকে না বলেছিলাম রোজ 11টার আগে বাসায় চলে আসবি? আপনি তো জানেনই আঙ্কেল, আমি ডেলিভারির জব করি। রেস্টুরেন্ট বন্ধ না হওয়া পর্যন্ত আমি বাসায় আসতে পারি না। তা তো দেখলামই। শালা ডেলিভারি দিতে গিয়ে একটা মেয়ের সামনে হাত জোড় করে কান্না করতে করতে বলিস, আপু পার্সেলটা নিন, নয়তো আমার টাকা কেটে নিবে। জয় নিশ্চুপ হয়ে যায়, কারণ সে তখনই বুঝতে পেরেছিল বাড়িওয়ালা তার সামনে তখন ভদ্রলোক হিসেবে আসলেও বাড়িতে এসে নিজেই খোঁটা দেবে। জয়কে এমন নিশ্চুপ হয়ে থাকতে দেখে বাড়িওয়ালা খেকিয়ে ওঠে। শোন, আমি নেহাত ভালো মানুষ আর ভদ্রলোক বলে তোর করুণ কাহিনী দেখে তখন গিয়ে মেয়েটাকে সুপারিশ করেছিলাম। জি, আমি বুঝতে পেরেছি আঙ্কেল, আপনাকে ধন্যবাদ। জয়ের কথাটা শোনা মাত্র ইকবাল সাহেব চড়ে হেসে ওঠেন। হাসতে হাসতে বলে, তুই কচু জানিস, তোর মতো ভিখারির বাচ্চার জন্য আমি সুপারিশ করতে যাইনি। প্রথমে তোকে দেখে চলে যেতে নিয়েছিলাম, পরে যখন শুনলাম তোর বেতনের টাকা কেটে নিবে তখন আর না গিয়ে পারলাম না। কারণ তোর বেতন কেটে নিলে বা চাকরি কেটে নিলে আমি আবার মাসে 3000 টাকা পাবো না। কথাটা বলে আবারও জোরে হাসতে হাসতে চলে যান তিনি।
জয় নিজেও মুচকি হেসে সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে ভাবে, হায় রে দুনিয়া, সবখানে স্বার্থপরদের আনাগোনা। সাইকেলটা কাঁধ থেকে নামিয়ে দরজা খুলে ভেতরে ঢুকতেই জয় কিছুটা অবাক হয়ে যায়। মেঝেতে বিছানো বিছানা, চাদর, এমনকি ওর কয়েকটা শার্ট প্যান্ট ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। দেখে মনে হবে কেউ ঘরে ঢুকে তল্লাশি করে গিয়েছে। মুচকি হাসে জয়, কারণ সে বুঝে গেছে কাজটা কার। সাইকেলটা ঘরের এক কোনায় রেখে আবারও নিচতলায় এসে বাড়িওয়ালার ফ্ল্যাটে নক করে। এত রাতে দরজা নক করায় বাড়িওয়ালা হাতে একটা হকি স্টিক নিয়ে দরজা খুলে জয়কে দেখেই রাগে গর্জে ওঠে। এই ভিখারির বাচ্চা, তুই এত রাতে আমার বাড়ির দরজা নক করেছিস কেন শুনি? জানিস না আমি ভদ্রলোক? এত রাতে কেউ ভদ্রলোকের বাসায় নক করে? জয় মাথাটা নিচু করে বলে, আঙ্কেল, আমার রুমে কি কেউ গিয়েছিল? পুরো গড় এলোমেলো মনে হচ্ছে। জয় বাকিটা বলার আগেই বাড়িওয়ালা ডেভিলদের মতো হেসে বলে, থাক থাক, তোকে আর বলতে হবে না। আসলে আমিই হাতিয়েছিলাম, বুঝলি? তখন তোকে ওখানে দেখে মনে করেছিলাম তোর চাকরি আজ চলে যাবে মাসের মাঝামাঝি সময়, তুই ভাড়া দিতে চাইবি না, তাই তোর ঘরে টাকা আছে নাকি একটু খুঁজে দেখছিলাম আর কি। জয় একগাল হেসে বলে, আঙ্কেল, আমি ভিখারির বাচ্চা হতে পারি, ছোট লোক নই যে আপনার সামান্য 3,000 টাকার বাড়ি ভাড়া না দিয়ে চলে যাব। এই যা তো, তোর বকবক শোনার সময় নেই, দূর হ চোখের সামনে থেকে। জয় আর কিছু না বলে ওপরে উঠে আসতে শুরু করে। মেঝেতে বিছানা ঠিক করে শুয়ে পড়ে। ভরপেট খাবার খাওয়ায় খুব দ্রুতই ঘুমিয়ে পড়ে। ভোর 5টা, মসজিদের মাইকে আজান দিতেই ঘুম ভেঙে যায় জয়ের। দ্রুত বিছানা থেকে উঠে নামাজ পড়ে আবারও শুয়ে পড়ে, কিন্তু ঘুম আর আসে না ওর। বিছানা গুছিয়ে রেখে নিচে যেয়ে খানিকক্ষণ হাতিয়েও কিছু খাওয়ার পায় না, আর তারপরে সে রুমে ফিরে আসে। গতকাল ম্যানেজারের দেওয়া 1,000 টাকার নোটটা বের করে খানিকক্ষণ চেয়ে থাকে জয়। তারপর মুচকি হেসে বলে, হায় রে টাকা, তোর কি মূল্য? তুই যদি থাকিস পকেটে, দুনিয়াটাও খেলে ফেলতে পারি নিমিষেই, আর না থাকলে দুনিয়ার সকল মানুষকে চিনে ফেলি মুহূর্তে। সকাল হয়ে গিয়েছে। দ্রুত ঘর থেকে বেরিয়ে দরজা তালা মারার সময় জয়ের মনে পড়ে গত রাতের কথা। বাড়িওয়ালার দেওয়া তালার একটা চাবি ওর কাছে, তার মানে বাকি চাবিগুলো তার কাছে আছে। জয় ঠিক করে বাজার ঘুরে ফেরার পথে একটা তালা কিনে নেবে। পুরো বাজার তন্ন তন্ন করে খুঁজেও পোকাওয়ালা আলুর বিক্রেতাকে খুঁজে না পেয়ে হতাশ হয়ে ভালো আলু কিনতে উদ্যত হয়। অনেকগুলো দোকান ঘুরে একটা দোকানের সামনে এসে জিজ্ঞেস করে, ভাই, এই আলুর কেজি কত? 40 টাকা কেজি। কম হবে না কিছু? না, কোনো কম নেই, নিলে নেন, না নিলে নাই। আর দেখে তো মনে হচ্ছে বাজারের পচা আলু ক্রেতা, তা আজ হঠাৎ আমার এখানে আসলি যে? দেখুন ভাই, আপনি কিন্তু অতিরিক্ত বলছেন। ঠিকই তো বলেছি, তুই তো প্রতিবারই দাম দর করে ওই কেনায় বসে থাকে, রস আর পচা আলু কিনে বাড়ি ফিরিস। সেটা আমার বিষয়, আপনি আলু দিন 2 কেজি। দোকানদার আর কথা না বাড়িয়ে আলু ভেপে দেয়। জয় টাকা দিয়ে এক প্রকার দৌড়ে এসে দাঁড়িয়ে টিসিবির গাড়ির লাইনে। ঘণ্টাখানেক দাঁড়িয়ে থাকার পর চাল কিনতে পারেও। চাল কেনার পর কাঁচা সবজি, তেল, সাবান কিনে বাসায় ফেরে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 12টা বেজে গিয়েছে। পুরো চোখ মুখ লাল হয়ে গিয়েছে ওর, তবুও মুখে বিজয়ের হাসি। আজ সে 30 টাকা কেজিতে 10 কেজি চাল পেয়েছে। খুশিতে গদগদ করতে করতে চাল ধুতে গিয়ে হাসি মুখ ফ্যাকাশে হয়ে যায়, কারণ চালের মধ্যে পোকা লেগে গিয়েছে। মুচকি হাসে আবারও জয় আর বলে, হায় রে, 30 টাকার চাল, তোর এই রূপ দেখার জন্য সকাল থেকে লাইনে দাঁড়িয়েছিলাম। বেশ খানিকক্ষণ চাল পরিষ্কার করে তুলে দেয় চুলায়। তারপর আলু কাটতে বসবে, অমনি নিচতলা থেকে ভেসে আসে একটা চিৎকার, আমাগো আন্টি, দয়া করে মারবেন না আমায়, ভুল হয়ে গিয়েছে আমার। জয় নিশ্চুপ হয়ে সেই চিৎকারগুলো শুনে আলু ছেলতে শুরু করে। এদিকে রেবেকা বেগম কাজের মেয়ে মেহেরের চুলের মুঠি টেনে ধরে হুঙ্কার ছাড়ছেন। ঘড়িতে দেখেছিস হারামজাদি, বাজে কয়টা? তোকে না বলেছি ভোর 6টায় চলে আসবি? সকাল সকাল চা না খেলে আমার দিন চলেই না। আন্টি প্লিজ, চুল ছেড়ে দিন, আমি ইচ্ছে করে আজ দেরিতে আসিনি। খাওয়ার চাল শেষ হয়ে গিয়েছিল বলে চাউল আনতে গিয়েছিলাম। চুপ কর, কোনো কথা বলবি না তুই। আজকে তো দেরি করে আসায় আমার মাথা ব্যথা শুরু হয়ে গিয়েছে। ওষুধ খেতে হবে এখন 500 টাকার। সেই টাকা কে দিবে শুনি? তোর বাবা? আন্টি
আমাকে যা বলার বলুন, দয়া করে আমার মা বাবাকে কিচ্ছু বলবেন না, তারা মৃত। তো তুই দিবি হারামজাদি? মেয়েটার জন্য তোকে কাজে রেখেছি, নয়তো কবেই তোকে বের করে দিতাম বাড়ি থেকে। আন্টি প্লিজ এটা বলবেন না। আমাকে কাজ থেকে বের করে না দিয়ে আপনি আমাকে দুটো বেশি মারুন, আমি সহ্য করে নেব, তবুও আমায় কাজ থেকে বের করে দিবেন না, আমি না খেয়ে মরে যাব। ঠিক আছে, আজকের মতো তোকে মাফ করে দিলাম। আজকের পর তুই দেরিতে আসলে তোকে আমি মেরেই ফেলবো বলে দিলাম। এখন দূর হ চোখের সামনে থেকে। মেহের দ্রুত কিচেনে চলে যায়। রেবেকা বেগমও গজগজ করতে করতে সোফায় বসে থাকা স্বামীর পাশে গিয়ে বসে বলে ওঠেন, বুঝলে মিতুর বাবা, এসব মেয়েকে কাজে না রাখাই ভালো। এরা কাজ করাচ্ছে ফাঁকিবাজি বেশি করে। ইকবাল সাহেব পেপারে মুখ গুজে রেখেই বলে ওঠেন, আহা রেবেকা, তুমি বুঝছো না কেন? এসব মেয়েদের কাজে রাখার সুবিধাও আছে। এই যে সকাল সকাল পিটানি দিলে, বলো তো তোমার মন হালকা হয়েছে কি না? রেবেকা বেগম খিলখিল করে হেসে বলেন, তা হয়েছে আর কি, কেন বলো তো? কেন আবার? এই মেয়ের জায়গায় অন্য কেউ হলে দেখতে এতক্ষণ পুলিশের কাছে গৃহকর্মী নির্যাতনের মামলা করে দিল। যা বলেছো, মেয়েটা যাওয়ার আগে এক কাজ করে দিয়ে গিয়েছে। এই ভিখারির বাচ্চাকে মেরে দারুণ শান্তি পাই আমি। ইচ্ছে করে আমি একটু পিটানি দিই, তবে কি করবো বলো? মেয়ে মানুষের গায়ে হাত উঠাতে আমার আবার পুরুষত্বে আঘাত লাগবে। হয়েছে, চুপ করো। এই মেহের, তাড়াতাড়ি চা দিবি নাকি তোকে আবার পিটাবো? কিচেন থেকে দ্রুত পায়ে হাতা হাতে নিয়ে ছুটে আসে মেহের, তুলে দেয় রেবেকা বেগম আর ইকবাল সাহেবের হাতে। রেবেকা বেগম আয়েশ করে চায়ের কাপে চুমুক দিয়ে বলে, এই যে আজ দেরিতে কাজে আসছিস, তার উপর আমার মুখের উপর কথা বলছিস। আমার মাথা ব্যথার জন্য 500 টাকার ঔষধ খেতে হবে, সেই টাকা কে দিবে শুনি? কিচেনের প্রচণ্ড গরমে ঘেমে যাওয়া মেহের মাথাটা নিচু করে বলে, কোনো মাফ নেই। তোর বেতনের 5,000 থেকে 500 কেটে রাখলাম। 4,500 টাকা বেতন দিব এ মাসে। আর শোন, যদি এই মাসে আর ফাঁকি দেশ তবে আরো 500 কেটে রাখবো। এখন যা, সামনে খাম্বার মতো না দাঁড়িয়ে থেকে কিচেনে দুপুরের খাবার রান্না করে দিয়ে বিদায় হ। মেহের ধীর পায়ে কিচেনের দিকে চলে যায়। এদিকে জয় নিচতলার ভাড়াটিয়ার কাজ আর কাজের মেয়ের কথাগুলো শুনতে শুনতে আলু আর ভাত রান্না রাখে। টুটো শুকনো মাছ মরিচ পুড়ে খেতে বসে। আয়েশ করে শুকনো মরিচ, পেঁয়াজ, লবণ আর সরিষার তেল দিয়ে মেখে আলু ভর্তা বানিয়ে গরম গরম ধোঁয়া ওঠা ভাত দিয়ে খেয়ে ফেলে। খানিকক্ষণ গড়াগড়ি করে সাইকেলটা নিয়ে বের হয় ডেলিভারি করতে। এদিকে মেহেরও ব্যস্ত বাড়িওয়ালাদের দুপুরের রান্না করে দিতে। ও হ্যাঁ, আপনাদের পরিচয় দেওয়াই হয়নি, মেহের বাবা মার একমাত্র সন্তান ছিল। বাবা বেঁচে থাকতে বেশ ভালো ছিল, কিন্তু বাবা মারা যাওয়ার পরপরই চাচারা ওর বাবার সব কিছু কেড়ে নিয়ে বের করে দেয় মা মেয়েকে নিয়ে। বাধ্য হয়ে মেহেরকে নিয়ে ওর মা ওর ভাইয়ের সংসারে উঠলেও কাজের মেয়ের মতোই ছিল সেখানে। কিন্তু কথাই আছে না, অভাগা যেখানেই যায় সেখানেই খালের পানি শুকায় যায়। তেমনি 4 বছর পরই মেহেরের মা হঠাৎ স্ট্রোক করে মারা যাওয়ার পরই মামার বাড়িও হাতছাড়া হয়ে যায়। পরে মেহেরের বান্ধবী মিতুর মাধ্যমে ওদের বাড়িতে কাজের লোকের চাকরি জোটে কপালে। মিতুদের বাসায় রোজ সকালে নাস্তা আর দুপুরের কয়েক পদের খাবার রান্না করে দেয়, সাথে মেসে ভাড়া নিয়ে থাকতে শুরু করে পাশেই এক কলেজে ইন্টার সেকেন্ড ইয়ারের ছাত্রী। আপাতত এতটুকুই, বাকিটা গল্পে জানবেন। মেহের চলে যেতেই ইকবাল সাহেব পেপার রেখে সুচালো চোখে স্ত্রীর দিকে তাকিয়ে বলে, শুনছো মিতুর আম্মু, মেহের একটু আগে বলে গেল না মেস ভাড়া দিতে হবে। তো মানে ওকে ফাঁসলিয়ে দোতলায় স্টোররুমে রাখতে পারলেই আমরা আরো টাকা পেতাম। হ্যাঁ তাই তো, কিন্তু ও কি থাকবে? ইকবাল সাহেব শয়তানির হাসি দিয়ে বলেন, ও আমি দেখে নিচ্ছি, দাঁড়াও। দুপুরের রান্না শেষ করে আঁচল দিয়ে মুখের ঘাম মুছতে মুছতে মেহের রেবেকা বেগমকে বলেন, আন্টি আমি তবে আসি। কথাটা মেহের চলে যেতে নেবে অমনি ইকবাল সাহেব বলে ওঠে, আরে মেহের মা, কোথায় যাচ্ছিস? আয় আমাদের সাথে আজ দুপুরের খাবার খেয়ে যা। মেহের অবাক আর বিস্ময়কর চাহনিতে ইকবাল সাহেবের দিকে তাকান। ইকবাল সাহেব আবারও মুচকি হেসে বলে, আরে অমন করে না তাকিয়ে আয়, বসে পড় ডাইনিং টেবিলে। এই মিতুর আম্মু, খাবার বেড়ে দাও মেহেরকে।
অনেকটা অবাক আর ভয় নিয়ে মেহের খাওয়া শেষ করে প্লেটগুলো ধুয়ে চলে যেতে নেবে, অমনি রেবেকা বেগম বলে ওঠেন, আর কোথায় যাচ্ছিস? তোর আঙ্কেল কি বলে শুনে যা। মেহের হাসি দিয়ে ওর আঙ্কেলকে বলে, বলুন আঙ্কেল, কি বলবেন? বলছিলাম কি, তুই যেহেতু আমাদের এখানেই কাজ করিস, তো শুধু শুধু মেসে থাকতে হবে কেন? আমাদের সাথে থাকলেই পারিস। না না আঙ্কেল, এটা সম্ভব না। আরে আমার ঘরে থাকতে বলিনি, দ্বিতীয় তলায় একটা স্টোর রুম আছে, সেটাতে থাকতে বলছি। মাস শেষে তুই 1500 টাকা ভাড়া দিবি। মেহের এতক্ষণে বুঝতে পারেন ইকবাল সাহেবের আদর করে খাওয়ানোর মানে। আবার খানিকটা খুশিও হয়, কারণ মেসে শুধু থাকার জন্যই 2000 করে দিতে হয়, খাবার খরচ আরও 1500 টাকা, সেই হিসাবে 500 টাকা সেভ হচ্ছে। মেহেরকে চুপ থাকতে দেখে রেবেকা বেগম বলেন, কি রে মেহের, কথা বলিস না কেন? থাকবি তো? জি আন্টি, আমি থাকবো। এই তো ভালো মেয়ে। কোথায় যাবি এখন? যা, আর শোন, আগামীকালকেই চলে আসিস, আমি ঘরটা পরিষ্কার করে রাখবো। সাইকেল চালিয়ে রেস্টুরেন্টের সামনে আসতেই ম্যানেজার এক প্রকার দৌড়ে জয়ের সামনে এসে বলে, তোর আসতে এত দেরি হলো কেন শুনি? কয়টা বাজে ঘড়িতে দেখেছিস? জয় হাত ঘড়ির দিকে তাকিয়ে বলে, দুপুর 2টা বাজে স্যার, আমার ডিউটি তো আরও 30 মিনিট পর থেকে শুরু। চুপ কর, বেশি বকবক করিস না। তোকে এখনই পার্সেল নিয়ে যেতে হবে 3 মাথা। দ্রুত আয় আমার সাথে। কিন্তু তাহলে আমার তো অতিরিক্ত টাকা পাওয়ার কথা। আরে দেখবানি, এখন আয় তো পার্সেলটা দিয়ে। জয় ম্যানেজারের অস্থিরতা দেখে বুঝতে পারে গুরুত্বপূর্ণ কোনো পার্সেল, তাই আর কোনো কথা না বলে পার্সেলটা ব্যাগে নিয়ে দ্রুত গতিতে সাইকেলের প্যাডেল ঘোরাতে শুরু করে। তীব্র রোদে গলা শুকিয়ে কাঠ হয়ে যায়। জয় তবুও থামা যাবে না। ডেলিভারিতে 1 মিনিট দেরি হলেই পার্সেল ক্যান্সেল করে দিতে পিছুপা হয় না কাস্টমার। আরও 20 মিনিট সাইকেল চালিয়ে চলে আসে নির্ধারিত জায়গায়। তারপর ফোনটা বের করে ফোন দিতে যাবে, তার আগেই একটা মেয়ে জয়ের সামনে এসে হাজির হয়। জয় মাথা তুলে মেয়ের দিকে তাকাতেই চমকে ওঠে। এ কি, এ তো সেই গত দিনের মেয়ে, যে কিনা সামান্য কিছু মিনিট দেরি হওয়াতে পার্সেল রিসিভ করতে চায়নি। জয়কে এমন চোখ বড় বড় করে তাকিয়ে থাকতে দেখে রিমু বেশ রেগে বলে, কি রে ভিখারির বাচ্চা, এভাবে চেয়েছিস কেন? গতকালের কথা মনে নেই? জয় মুচকে হেসে বলে, জি, থাকবে না কেন? গতকাল আপনার সামান্য এক কমপ্লেনের কারণে কতগুলো থাপ্পড় খেয়েছি ম্যানেজারের হাতে। বেশ হয়েছে, শালা আমাকে দাঁড়িয়ে রাখিস। যাই হোক, পার্সেল বের কর। আজ তোর দেখে কপাল ভালো, নির্ধারিত সময়ে 2 মিনিট আগেই চলে এসেছিস, না হলে আজও তোকে। বাকিটা রিমুকে বলতে না দিয়ে জয় বলে ওঠে, না হলে বুঝে আজকেও কমপ্লেন করতেন, আমাকে মার খাইয়ে নিতেন। একদম ঠিক ভেবেছিস, আমি সেটাই করতাম। হ্যাঁ, করতেই পারেন আপনি। সে যাই হোক, গরিব তো ম্যাম, তাই প্রতিবাদ করতে পারি না। যদি করি তবে আরও বেশি সহ্য করতে হয়। আমার মতো গরিবের কারণে আপনি কষ্ট পেয়ে থাকলে দয়া করে আমাকে মাফ করে দেবেন, আমি সত্যি দুঃখিত। কথাটা বলে জয় সাইকেল ঘুরিয়ে চলে আসতে থাকে। কেন যেন আজ ওর চোখে পানি এসে গিয়েছে। টানা 1 ঘন্টা সাইকেল চালিয়ে ফেরার পথে বেশ ক্লান্ত হয়ে যায় জয়। সাইকেলটা পাশে রেখে বসে পড়ে ফুটপাতের ধারে। পকেট থেকে রুমাল বের করে কপালে জমে থাকা ঘামগুলো মুছতে নেবে, অমনি ওর কানে আসছে আশেপাশের মানুষের কটু কথা। এই দেখ দেখ, শালার ডেলিভারি বয়গুলো কত নোংরা হয়। যখন তখন এরা ফিটপাতে বসে হাত আর কাপড়গুলো নোংরা করে, আবার সেই হাতেই পার্সেলগুলো আর একজনকে দেয়। ওয়াক, থু থু, ঘৃণা লাগছে। বন্ধ কর তোর কথা। আমি তো মাঝে মাঝেই ফুড পান্ডায় অর্ডার করি খাবার, আর জীবনেও অর্ডার করব না। জয় কথাগুলো শুনে মুচকি হাসে আর পেছন ফিরে লোকগুলোর দিকে তাকিয়ে বলে, বাই, টানা 1 ঘন্টা সাইকেল চালিয়ে ডেলিভারি করে আসলাম পার্সেল। প্রচণ্ড ক্লান্ত, তাছাড়া এই ভোর দুপুরের রোদের তেজ দেখেছেন। এই যা তো, তোর বকবক বন্ধ কর। এতই যখন কষ্ট, অন্য চাকরি কর না। ডেলিভারি করতে কে বলেছে তোকে? পাশ থেকে আরেকটা লোক বলে ওঠে, আরে বাদ দে তো, বুঝিস না টাকা বেশি তাই ছাড়ছে না। আপনাকে স্বাগতম জানাবো এই কাজে। আপনাদের রেস্টুরেন্টের লোক প্রয়োজন করবেন এই কাজে। টানা 1 ঘন্টা সাইকেল চালিয়ে ডেলিভারি করে আমি পাবো মাত্র 80 টাকা। সে যাই হোক, নিজেরা তো করেন জুতা সেলাইয়ের কাজ, নিজেদের হাতের দিকে ছেয়ে দেখুন না, অন্যের জুতার ময়লা আপনার হাতে লেগে কেমন কালো হয়ে গিয়েছে।
জয়ের কথাটা শোনা মাত্র লোক দুটো চুপ হয়ে যায়। মাথাটা নিচু করে আবারও ফুটপাতের ধারে সব বিছিয়ে জুতা সেলাইয়ে মন দেয়। জয় তাচ্ছিল্যের সুরে বলে, কোনো কাজই ছোটো নয় ভাই। নিজেরা অন্যের কাজ দেখে তাচ্ছিল্যের সুরে কথা বলেন, আর আমি একটু বলতেই মাথা নিচু হয়ে গেল। সে যাই হোক, মানুষকে এবং তার পেশাকে সম্মান দেন, তবেই সম্মান পাবেন। আর জানেন তো আমাদের সমাজে মুচির স্থান কোথায়? সেই হিসাবে আমি ভালো আছি। জয়ের কথাগুলো শুনে এবার তারা খেকিয়ে ওঠে। এই তুই যা তো সামনের থেকে, নয়তো হাতে দেখছিস ছুঁচার সুতা, একদম মুখ সেলাই করে দিব। জয় হাসতে হাসতে সাইকেলে উঠে বলে, মুচির কাজই তো সেটা। যাই হোক মুচি, আমি ডেলিভারি ম্যাম, তোদের চেয়ে বেশ পরিষ্কার। আর হ্যাঁ, তোরা তো দিনে 500 টাকাও কামাতে পারিস না। ফুড পান্ডা থেকে খাবার অর্ডার করিস, বিশ্বাস হয় না? কথাগুলো বলে চলে আসে জয়। মুচি দুটোর কথা আর কানে তোলে না। অনুমান করে নেয় হয়তো তারা জয়কে আচ্ছা মতো গালিগালাজ করছে। রেস্টুরেন্টের ম্যানেজারের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে জয়। ম্যানেজার বেশ চিৎকার করে বলে ওঠে, শালা, তুই আবার কাস্টমারকে জ্ঞান দিতে শুরু করেছিস? সেই একই কাস্টমার আজ তোর নামে এভাবে অভিযোগ করলো কেন শুনি? তোর ব্যবহার শিখতে হবে আগে, নয়তো দূর হয়ে যাবে এখান থেকে। স্যার দেখুন, এই মেয়েটাকে আমি চিনি। সে ইচ্ছে করে এসব করছে। আজ আমি তার আসার 2 মিনিট আগেই সেখানে উপস্থিত ছিলাম। চুপচাপ কথা না বলে যা, তোর চাকরি আজ থেকে নেই। সে না থাকলে নেই, আমারও আর আপনার মতো ম্যানেজারের অধীনে কাজ করার ইচ্ছা নেই। দয়া করে এই মাসের বেতনটা আমার পরিশোধ করে দিন, আমি চলে যাই। ম্যানেজার জয়ের কথা শুনে তেলে বেগুনে জ্বলে উঠতে গিয়েও থেমে যায়। দাঁত কিরমির করতে করতে ক্যাশ ড্রয়ার থেকে 7,000 টাকা বের করে জয়ের হাতে দিয়ে বলে, যা শালা, তোকে আর কাজেই রাখবো না। নে, পুরো মাসটাই দিলাম। আর এই রেস্টুরেন্টের সামনে থেকে তোকে যেন আর না দেখি। আর শোন, এই রেস্টুরেন্টের ম্যানেজার ও আমি, মালিকও আমি। তোর মতন 2 পয়সা ডেলিভারি বয় না থাকলে আমার কিছু যায় আসে না। টাকা দিতে কতই লোক পাওয়া যাবে। জয় মুচকে হেসে বলে, শুভকামনা স্যার। আর হ্যাঁ, সঠিক লোক নির্বাচন করবেন, নয়তো দেখবেন ডেলিভারির টাকা নিয়ে উদাও হয়ে যাবে। বেরিয়ে আসে জয় রেস্টুরেন্ট থেকে। হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখে বিকেল 4টা বাজে। তার মানে রাত 12টা বাজতে এখনও বহুত দেরি। পেটে টান অনুভব করে জয়। মোচড় দিচ্ছে পেটে বারবার। ক্ষুধা লেগেছে। আশেপাশে তাকিয়ে দেখে কোনো ছোট হোটেল নেই যে কিছু খাবে। বাধ্য হয়ে সাইকেল নিয়ে বাসায় চলে আসে। নিজের কাছে থাকা চাবি দিয়ে দরজা খুলতে যাবে, অমনি দারোয়ান এসে দরজায় জয়ের সামনে, তারপর হুঙ্কার ছেড়ে বলে, ওই বেটা, তোকে না বলেছিলাম আমার সাথে দেখা করে তারপর দরজায় চাবি ঢুকাবি? তুই আমার হুকুম অমান্য করলি কেন বল? এমনিতেই ক্ষুধায় পেট ব্যথা শুরু হয়েছে, তার উপর দারোয়ানের মালিক মালিক ভাব দেখে রেগে যায় জয়। কড়া গলায় বলে, তুই হলি বাড়ির দারোয়ান, সো সেরকম থাকবি। আমি এখানে বাড়া থাকি, কোনো ভিখারি নই। এরপর থেকে আমাকে দেখলে সালাম দেবি, নয়তো এমন মার মারবো শালা একদম শুটিয়ে লাল করে দেব। কি বললি তুই শালা? তোকে তো আজ। দারোয়ান বাকিটা বলতে যাবে তার আগেই জয় ঠাস ঠাস করে কয়েকটা থাপ্পড় মেরে বসে দারোয়ানকে। থাপ্পড়গুলো এত জোরে মেরেছে যে দারোয়ান কয়েক হাত পিছিয়ে যায়। চোখ মুখ আধার দেখতে থাকে। ঠিক সেই সময় জয় ধূপ করে লাথি মারে দারোয়ানের বুকে। ছিটকে পড়ে যায় দারোয়ান। জয় তারপর দারোয়ানের হাতে থাকা লাথি দিয়ে এলোপাথারি মারতে থাকে দারোয়ানকে। সিসিটিভি ক্যামেরায় ইকবাল সাহেব বিষয়টা দেখে দ্রুত ঘর থেকে বের হয়ে এসে জয়কে আটকায়। জয়, এই জয়, থামো থামো, ওকে আর মেরো না, মরে যাবে তো। জয় আরও কয়েকটা আঘাত করে হাত থেকে লাঠিটা ফেলে দিয়ে হুঙ্কার ছেড়ে বলে, ইকবাল আঙ্কেল, দারোয়ানের বাচ্চাকে বলে দিবেন দারোয়ানের মতো থাকতে। গত রাতে কোনো জামালা করিনি বলি শালার খুব সাহস হয়ে গিয়েছে। বলে কি ওর অনুমতি নিয়ে দরজা খুলতে হবে। শুন দারোয়ানের বাচ্চা, আজকে তোকে সুন্দরভাবে বুঝিয়ে বললাম, এরপর আর বাড়াবাড়ি করিস না, একদম সেখানে জ্যান্ত ফুটে ফেলবো। কথাটা বলে জয় মাটিতে পড়ে থাকা সাইকেল তুলে নিয়ে চলে যায় ভেতরে। এদিকে বাড়িওয়ালা কিছুটা ঘেমে গিয়েছে জয়ের এমন ব্যবহারে। তিনি কাঁপা কাঁপা হাতে দারোয়ানকে উঠিয়ে বলে, এই তুই ওকে এসব জিজ্ঞেস করতে গিয়েছিলি কেন? কি মায়ের টাইম না দিল তো? আমার কোনো দোষ নাই স্যার, আমি আপনার হুকুম পালন করছিলাম মাত্র। আপনিই তো চাকরি দেওয়ার সময় বলেছিলেন বেটাকে হুকুম আর প্যারার ওপর রাখবি, মাথায় উঠতে দিবি না। আরে গাধা, তাই বলে সব সময় করবি? কোথায় সব সময় করলাম? গত রাতে যখন ও ফিরেছিল
তখন তো করেছিলাম। বেটা বেশ ভয় পেয়ে গিয়েছিল, ভাবলাম ও ভীতু, কিন্তু এখন হঠাৎ ওর কি হলো কে জানে, মেরে বসলো আমায়। পুরো শরীর ব্যথা। ইকবাল সাহেব মুখটা গোমড়া করে পকেট থেকে 500 টাকার নোট বের করে দারোয়ানের হাতে দিয়ে বলে, যা ডাক্তারের আগে আসার সময় আমার জন্য 2টো ব্যথার ওষুধ আনিস, না জানি আমার কি অবস্থা হয়। কথাটা বলে দ্রুত নিজের ফ্ল্যাটে গিয়ে দরজা ধরাম করে লাগিয়ে দেয়। এদিকে জয় সিঁড়ি বেয়ে নিজের রুমের সামনে আসতেই অবাক হয়ে যায়, কারণ গতকাল কেনা নতুন তালা ভাঙা। তালাটা ভালো করে লক্ষ্য করে জয় বুঝতে পারে কেউ হাতুড়ি দিয়ে বারবার আঘাত করে দরজাটা ভেঙেছে। 100 টাকা দিয়ে কেনা নতুন তালা ভাঙায় বেশ রেগে যায় জয়। সাইকেলটা দ্রুত ঘরের ভেতরে রেখেই দৌড়ে ইকবাল সাহেবের ফ্ল্যাটের সামনে এসে নক করে। আঙ্কেল, আঙ্কেল, দরজা খুলুন, আজ আপনার একটা ব্যবস্থা করে ছাড়বো আমি। কথাটা বলে ধরম ধরম করে দরজায় লাথি মারতে শুরু করে। দরজায় লাথি মারার প্রতিটা শব্দে ইকবাল সাহেব ভয়ে কেঁপে কেঁপে উঠতে থাকেন। স্বামীর এমন অবস্থা দেখে রেবেকা বেগম বলে ওঠেন, এই, ওই ভিখারির বাচ্চা দরজায় লাথি মারছে, অথচ তুমি সোফায় বসে কাঁপছো কেন? যাও গিয়ে 2টো থাপ্পড় লাগিয়ে দিয়ে আসো। কত বড় সাহস আমাদের দরজায় লাথি মারে। ইকবাল সাহেব স্ত্রীর কথা শুনে জড়সড় হয়ে বসে বলে, একদম না। একটু আগে সিসিটিভি ক্যামেরায় দেখোনি ওই সারা দারোয়ানকে কিরকম মারটাই না মেরেছে জয়? হ্যাঁ দেখেছি, দারোয়ান খারাপ কথা বলেছে বলেই হয়তো রেগে মেরেছে, কিন্তু তুমি তো কিছু করনি, তাহলে এমন বেয়াদবি করছে কেন? সকালে ও চলে যাওয়ার পর মেহেরের জন্য স্টোররুম পরিষ্কার করতে গিয়েছিলাম না 2য় তলায়, তো তখন ওই শালা জয়ের দরজার আমার দেওয়া তালার বদলে নতুন তালা দেখে বেশ রেগে গিয়ে তালাটা হাতুড়ি দিয়ে ভেঙে ফেলেছি। এটা কেমন কথা? তুমি আবারও সেই চুরির স্বভাব ছাড়তে পারোনি? তোমার এই কাজের জন্যই কোনো ভাড়াটিয়া থাকে না। আমার ভুল হয়ে গেছে রেবেকা, আর করতাম না। প্লিজ যাও না, ওকে একটু শান্ত করো, নয়তো আমার হাড় হাড্ডি ভেঙে ফেলবে। রেবেকা বেগম আবারও রেগে যান আর বলেন, ওর এত বড় সাহস হবে তোমার হাড় হাড্ডি ভাঙার? আমি আছি না, ওকে এক্ষুনি বাড়ি থেকে চলে যেতে বলবো আমি। দাঁড়াও। কথাটা বলে রেবেকা বেগম শাড়ির আঁচল কোমরে গুজে দরজা খুলতেই চোখগুলো লাড্ডুর মতো বড় বড় করে ফেলে। তুতলিয়ে ইকবাল সাহেবকে বলে, পুলিশ এসেছে। পুলিশ আসার কথা শোনা মাত্র ইকবাল সাহেব সোফা থেকে লাফিয়ে উঠে দরজার সামনে এসে থমকে যায়। সত্যি সত্যি জয়ের পেছনে 5 জন পুলিশ দাঁড়িয়ে। জয় ইকবাল সাহেবকে দেখেই পুলিশকে বলে ওঠে, স্যার, ইনি বাড়িওয়ালা যিনি বারবার আমার গড়ের থালা ভেঙে পুরো গড় তল্লাশি করত। তাকে সতর্ক করে আগামীকাল আমি নতুন তালা কিনে লাগিয়েছিলাম। রোজকার মতো আমি কাজ থেকে ফিরে এসে দেখি দরজায় আমার লাগানো তালা ভাঙা। আপনি বিচার করুন। পুলিশ ইকবাল সাহেবের টি শার্টের কলার টেনে ঘরের বাহিরে এনে বলে, বাড়ি ভাড়ার নামে তবে তুই এখনো ভাড়াটিয়াদের অনুপস্থিতিতে চুরি করিস? তোকে আজ জেলেই নিয়ে যাব। কনস্টেবল, একে জিপে তোলো। স্যার, এবারের মতো ছাড়ুন। আজকের পর এমন করলে আমি মামলা করব। আর ইকবাল আঙ্কেল, এবারের মতো ছেড়ে দিলাম, এরপর আর করবেন না কিন্তু। ইকবাল সাহেব দ্রুত জয়ের পা ধরে বসে পড়ে আর কাঁদতে কাঁদতে বলে, আর কোনোদিন করবো না বাবা, তুমি দয়া কইরা পুলিশকে চলে যাইতে বলো। জয় পুলিশকে ইশারায় চলে যেতে বলে। পুলিশ চলে যায়। জয় ও ইকবাল সাহেবকে টেনে তুলে চোখগুলো গরম করে বলে, এরপর ঘরের দরজায় একটা ফুলের টোকাও দিয়ে দেখিস, তোকে একদম জ্যান্ত হতে রাখবো শালা। ভালো ব্যবহার করি বলে দুর্বল ভাবিস আমায়? ভুল হয়ে গেছে জয়, আর হবে না বাবা, ছাড়ো দয়া করে। জয় ইকবাল সাহেবকে ছেড়ে চলে আসে নিজের ঘরে। ক্ষুধা পেয়েছে, ঘরে আলু আছে, ডাল আছে আর কিছু সবজি। জানালা দিয়ে বাহিরে তাকিয়ে দেখে প্রচণ্ড রোদ, তবু খিচুড়ি খেতে ইচ্ছে করে ওর। যে ভাবা সেই কাজ। দ্রুত খিচুড়ি মেখে রাইস কুকারে তুলে দেয়। ঘরের এক কোনায় অজান্তে পড়ে থাকা ব্যাগটা নিয়ে বিছানায় বসে। ব্যাগের চেন খুলে কলেজের বইগুলো বের করে পড়তে শুরু করে। ঠিক করে আগামীকাল থেকে আবারও ভার্সিটি যেতে শুরু করবে। ইকবাল সাহেব প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছেন, ফলস্বরূপ জ্বর এসে গিয়েছে তার। রেবেকা বেগম স্বামীর অসুস্থতার কিছুটা ভেঙে পড়েন। স্বামীর মাথায় জলপট্টি দিতে দিতে বলেন, তুমি কেমন এমন করো বলো তো? তুমি জানোই আমাদের হাত খরচের টাকা বাড়ি ভাড়া থেকে আসে। এর আগেও তুমি এমন চুরি বা অন্যের জিনিস হাতাতে গিয়ে ধরা পড়েছো। মেয়ের বিয়ে দিতে কত ঝামেলা হয়েছিল, আবার তুমি এসব করছো?
আরে আমি কি জানতাম সেই দিনের ভেজা বেড়াল ছেলে আজকে এমন বাঘের রূপ দেখাবে। সহ্যের সীমা আছে একটা, মিমের বাবা। দয়া করে আর কোনো অঘটন ঘটিও না। তুমি তো জানোই জয়কে 10 বছরের কন্ট্যাক্ট করে বাড়ি ভাড়া দিয়েছি। আমরা চাইলে তাকে বাড়ি থেকে তাড়াতে পারবো না যতক্ষণ না সে বাড়ি ছাড়ছে। বুঝেছি, গরম লাগছে। রেবা একটু হাওয়া করো। রেবেকা বেগম স্বামীর হাওয়া করতে থাকেন। দেখতে দেখতে রাত 10টা বেজে যায়। ঘড়ির দিকে খেয়াল নেই জয়ের। সে এক মনে বই পড়ে যাচ্ছে। এমন সময় পেটের মোচড়ানিতে বইয়ের থেকে মন উঠে যায়। বইটা আবারও ব্যাগের মাঝে রেখে উঠে দাঁড়ায়। ঘড়ির দিকে তাকিয়ে চমকে যায়। 10টা বেজে গিয়েছে। সেই বিকেলে খিচুড়ি তুলে দিয়েছিল রাইস কুকারে। এতটাই কিচেনে গিয়ে দেখে বেশ ভালোভাবে খিচুড়ি রান্না হয়েছে। দ্রুত ফ্রেশ হয়ে এসে খেতে বসে। পেট ভরে খেয়ে আর কোনো কাজ না থাকায় ঘুমিয়ে পড়ে। এদিকে কিরে মেহের, এভাবে মুখ গুমরা করে বসে আছিস কেন? রাত তো অনেক হলো, ঘুমাবি না? না রে, ঘুম আসছে না। বাবা মাকে খুব মিস করছি। আর তাছাড়া আগামীকাল থেকে তোদেরকেও মিস করব। মানে? আমি যে বাসায় কাজ করি সেই বাসার 2য় তলায় শিফট হব আগামীকাল। কি বলিস? সেখানে তো বেশ ভাড়া দিতে হবে মাসে। এত টাকা পাবি কোথায়? দেখি ব্যবস্থা হয়ে যাবে। ভাবছি আবারও টিউশনি শুরু করব। মিমের জন্য ওদের বাসায় কাজ করতাম, তবে ওর বাবা মার ব্যবহার এতটা জঘন্য হবে ভাবতে পারিনি। মানে তারা আবার কি করলো? কথায় কথায় গায়ে হাত দিত। সে যাই হোক, তুই ঘুমা গিয়ে, সকালে তো তোর অফিসে যেতে হবে। রাহা হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে চলে যায়। মেহেরও হাবিজাবি ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকাল হতে মেহের মেস ম্যানেজারকে ভাড়া মিটিয়ে দিয়ে সোজা চলে আসে ইকবাল সাহেবের বাসায়। মেহেরকে আসতে দেখে মুখে হাসি ফুটে ইকবাল সাহেবের। সাথে 2য় তলায় যেতে হবে ভেবে ভয়ও পান। এমন সময় মেহের বলে ওঠে, আঙ্কেল, রুমটা দেখিয়ে দিন। আর কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবো বলুন? ভ্যানওয়ালাকেও তো বিদায় করতে হবে। হ্যাঁ হ্যাঁ মেহের, এসো এসো, দেখিয়ে দিচ্ছি। ইকবাল সাহেব মেহেরকে নিয়ে দোতলায় চলে আসে। দুজনেই জয়ের রুমের সামনে দাঁড়িয়ে যায়। হঠাৎ মেহের ইকবাল সাহেবকে বলে ওঠে, আঙ্কেল, এইটা কি আমার রুম? না না, এটা তোমার নয়। ওই যে পাশের রুমটা তোমার, ওখানেই তুমি থাকবে। এই নাও চাবি। আমি তোমার চৌকি গদি নিয়ে আসি গিয়ে। কথাটা বলে আর 1 সেকেন্ডও না দাঁড়িয়ে থেকে চলে যায় ইকবাল সাহেব। মেহেরও না দাঁড়িয়ে থেকে ওর জন্য বরাদ্দ রুমের তালা খুলে চারপাশে চোখ বুলিয়ে নেয়। তেমন বড় নয় রুমটা, তবে সে আগে যে হোটেলে থাকতো তার থেকে বেশ ভালো। পাশেই বাথরুম আর কিচেন। বেশ খুশি হয় মেহের। একটু পর ইকবাল সাহেব মেহেরের সব কিছু দিয়ে চলে যান। আর যাওয়ার আগে বলে যান, মেয়ের শোনো, পাশের ঘরে যে ছেলেটা থাকে সে খুব ডেঞ্জারাস, বুঝেছ? ওর সামনে পড়ো না কখনো। গতকাল দারোয়ানকে মেরে হসপিটালে পাঠিয়ে দিয়েছে। মেহের মাথা দুলিয়ে বিদায় করে দেয় ইকবাল সাহেবকে। ঘণ্টাখানেকের মধ্যে নিজের রুমটা গুছিয়ে নেয় মেহের। তারপর টিনের পুরানো টাং থেকে নিজের ব্যাগ করে আনে। নতুন রুমে অনেক কিছু কিনতে হবে। এতদিনের সব জমানো টাকা মেহের গুনতে শুরু করে। সর্বমোট 5,700 টাকা রয়েছে মেহেরের কাছে। হিসেবে বসে কি কি কিনতে হবে। এদিকে সকাল সকাল ঘুম থেকে জেগে ওঠে জয়। হাতঘড়ির দিকে তাকিয়ে দেখে 8টা বাজে। দ্রুত বিছানা থেকে লাফিয়ে উঠে কিচেনে যেতে গিয়েও থেমে যায়। ও ভুলেই গিয়েছিল ওর চাকরিটা আর নেই। স্বাভাবিকভাবেই ফ্রেশ হয়ে পড়তে শুরু করে। আজ থেকে ওর কলেজে যেতে হবে তো। মেহেরও সব কিছু হিসাব করে টাকাগুলো ব্যাগে নিয়ে চুপচাপ শুয়ে পড়ে বিছানায়। এটা ওর রোজকার রুটিন। এর অবশ্য কারণও আছে। সকাল সকাল ক্ষুধা লাগলেই সে ঘুমানোর চেষ্টা করে। আজও সেই চেষ্টাই করছে। পড়াশোনা প্রায় বিদায় দিয়েছে, তবুও কেন যেন আজ ওর কলেজে যেতে ইচ্ছে করে। বিছানা থেকে উঠে কিচেনে চলে যায়। ট্যাপ থেকে ঢকঢক করে কয়েক গ্লাস পানি খেয়ে রেডি হতে শুরু করে কলেজে যাওয়ার জন্য। জয় নিজেও গত রাতের খিচুড়ি গরম করে বের হয় বাসা থেকে। কলেজ কাছে হওয়ায় সাইকেল রেখে রুমে তালা দিতে যাবে, অমনি পাশের পরিত্যক্ত রুম থেকে একটা মেয়েকে বের হতে দেখে চমকে যায় সে। মেয়েটাকে রুক্ষ ভাষায় বলে, এই কে তুমি? এই পরিত্যক্ত স্টোর রুম থেকে বের হলে কিভাবে? এদিকে মেহেরেরও কিছুটা ভয় লাগে। গতকাল বাড়িওয়ালার কথা মনে পড়ে। ছেলেটার থেকে সাবধান থাকতে বলেছিল, তবুও সামনে পড়ে গেছে। কাঁপা কাঁপা কণ্ঠে বলে,
জি জি, আমি মেহের। এই রুমটা আমি গতকাল ভাড়া নিয়েছি। ও, তবে শোনো, বাড়িওয়ালার দেওয়া তালা ব্যবহার করো না। বাজার থেকে একটা নতুন তালা কিনে আনো। কি? কানে শুনতে বনমে, বাড়িওয়ালার বদ অভ্যাস আছে ভাড়াটিয়াদের গড়ে তাদের অজান্তে ঢুকে হাত রানোর। তাই বলছি নতুন তালা কিনে নিও। কথাটা বলে জয় আর দেরি না করে হনহন করে বেরিয়ে আসে বাসা থেকে। মেহের খানিকক্ষণ কী সব ভেবে দ্রুত আবারও রুমে গিয়ে ট্যাঙ্কের ছোট তালা হাতে বের হয়ে এসে দরজায় তালা মেরে বের হয় বাড়ি থেকে। বহুদিন পর কলেজ ক্যাম্পাসে এসে জয় লম্বা একটা নিঃশ্বাস নিয়ে সামনে এগোতে যাবে, অমনি রিমু জয়কে দেখে ডাক দেয়। এই ডেলিভারি ম্যান, কলেজে এসেছিস দেখছি। জয় রিমুর দিকে তাকিয়ে ধীর পায়ে ওর দিকে এগিয়ে যেতে যেতে বলে, হ্যাঁ এলাম। আপনার জ্বালায় কলেজ ছেড়ে চাকরি নিয়েছিলাম, তবে আপনি চাকরিটাও খেয়ে দিলেন বলে আবারও আসলাম কলেজে। সালা, তোকে আমি প্রেমের প্রস্তাব দিয়েছিলাম, রিজেক্ট করার মজা বোঝে এখন। দেখুন, আমার এই ছন্নছাড়া জীবনে আপনার মতো দনির দুলালিকে জায়গা দিতে পারবো না। চুপ, যা সামনে থেকে। তোর তো চাকরি নেই, এক কাজ করতে পারিস, আমার বাড়ির দারোয়ানের পদটা ফাঁকা আছে, চাইলে তুই করতেই পারিস। জয় মুচকি হেসে বলে, অনেক অনেক ধন্যবাদ, তার কোনো প্রয়োজন নেই। কথাটা বলে জয় সেখান থেকে চলে আসে, চুপচাপ ক্লাসে গিয়ে বসে। এমন সময় পাশ থেকে রাহুল বলে ওঠে, এই জয়, তোর পাশে আমি বসে আছি, অথচ তুই একটাবারও আমার দিকে তাকাচ্ছিস না যে? তোর দিকে তাকিয়ে কি করবো? তুই মেয়ে নাকি, হ্যাঁ, যে তাকিয়ে থাকবো? শালা, মজা নেস। যাই হোক, এতদিন কলেজে আসিসনি কেন বলতো? জানিস কত মিস করেছি তোকে? জানি রে, কেমন মিস করেছিস আমায়। যাই হোক, বলতো কলেজে ওই রিমু আমার পেছন ছাড়ছে না কেন? জাস্ট বিরক্ত করে একটা মেয়ে, লাজ লজ্জা বলতে কিচ্ছু নেই। তোর এই ওভার অ্যাটিটিউড দেখে আমার রাগ হয়, বুঝলি? হিমুর মতো এত সুন্দরী একটা মেয়ে তোর পেছনে ঘুরছে, অথচ তুই তাকে এড়িয়ে যাচ্ছিস। শালা, আমি হলে তো কবেই জিভ বানিয়ে হানিমুন করে ফেলতাম। এই তো রাহুল, তোর মনের অবস্থা বুঝে নিলাম। তুই উপরে উপরে যত ভালো মানুষের অভিনয় করিস না কেন, তোর ভেতরে ভেতরে পশু তুল্য একটা রূপ আছে। আরে রাগ করিস কেন? আমি তো এমনি বলছিলাম। দোস্ত, তা বল, তুই এতদিন পর আসলি কেন? এমনি, কলেজে আসতে ইচ্ছে করে না, পড়াশোনায় আর মন নেই। বুঝি বুঝি, সারাদিন বাসায় পড়াশোনা করিস বিধায় কলেজে না এসেও তুই ফার্স্ট হস। জয় আর কোনো কথা না বাড়িয়ে বইয়ের মাঝে মুখ ডুবিয়ে দেয়। এমন সময় পাশ থেকে রিমু বলে ওঠে, কি রে ডেলিভারি ম্যান, সারাদিন পড়াশোনা করবি নাকি একটু আমাদের সময়ও দিবি? তোমাদের সময় দিতে যাব কেন? তাছাড়া কলেজে এসেছি পড়াশোনা করতে, তোমাদের সময় দিতে নয়। আর রেমু, একটা কথা শুনে রাখো প্লিজ, আর আমার পেছনে গুড়গুড় করো না। আর কেউ না জানুক, আমি জানি তোমার মনের মাঝে কি চলছে। আমি আর তোমাকে নিতে পারছি না। নিতে তোকে হবে। তুই কোন সাহসে আমার ভালোবাসা রিজেক্ট করিস শুনি? আমার বাবা এখানকার এমপি, আর তুই হলি সাধারণ একটা ডেলিভারি ম্যান, তবুও তোকে আমি প্রেমের প্রস্তাব দিয়েছি। তো তোমার বাবার গরম আমাকে দেখিও না রিমু, সামনে দিকে চলে যাও, পড়তে দাও আমাকে। কথাটা বলে আবার জয় বইয়ের মাঝে মুখ ডুবাতে যাবে, অমনি রিমু জয়ের টি শার্টের কলার টেনে ধরে বলে, শালা, বেশি ভাব দেখাস। তোকে আমি পছন্দ করি বলে যা খুশি বলবি নাকি? তোকে তো আজ। রিমু বাকিটা বলতে যাবে, তার আগে জয় ঠাস ঠাস করে রিমুকে কষে থাপ্পড় মেরে বসে। তারপর চিৎকার করে বলে, আরে কি পেয়েছিসটা কি তুই? হ্যাঁ, নিজে তো পড়াশোনা করে আমাকে টপকে ফার্স্ট হতে পারবি না, তাই প্রেমের জেরে ফেলে আমার পড়াশোনা নষ্ট করার পায়তারা করছিস, তাই না? রিমু খানিকক্ষণ চুপ করে থেকে রাগে ঘুরছে ওঠে। তোর এত বড় সাহস, আমার গায়ে হাত দিলি? আজ আর তোকে কেউ বাঁচাতে পারবে না। তোকে আজ এই কলেজে পুঁতে ফেলবে আমার বাবা, আমজাদ চৌধুরী। দাঁড়া, আমি বাবাকে ডাকছি। কথাটা বলে হনহন করে চলে যায় রিমু। ক্লাস থেকে বের হয়ে যায় সে। জয় নিজেও টুপ করে ক্লাস থেকে উঠে অধ্যাপক স্যারের রুমের দিকে যেতে থাকে। এদিকে রিমু ক্যাম্পাসে গিয়ে ওর বাবার পালিত গুন্ডাদের ডাকতে শুরু করে। একে একে পুরো ক্যাম্পাস ভরে যায় মোটর সাইকেল দিয়ে। প্রায় 50 জন গুন্ডা নিয়ে রিমু বিজয়ের হাসি দিয়ে হ্যান্ড বাইকে বলতে শুরু করে, জয়, এবার দেখবো তোকে তোর কোন বাবা বাঁচায়। আমাকে তুই চিনিস না, আমার বাবা আমজাদ চৌধুরী, এলাকার এমপি, আর তুই কিনা এমপির মেয়ের গায়ে হাত দিয়েছিস। তোকে তার মূল্য দিতে হবে।
এদিকে জয় রিমোট চিৎকার করা দেখে অধ্যাপক স্যারের রুমে দ্রুত প্রবেশ করে। তারপর, আসসালামু আলাইকুম স্যার। ওয়াও, আসসালামু আলাইকুম। জয়, হঠাৎ এতদিন পর তুমি কলেজে? জি স্যার, তা বলুন কেমন আছেন? কেমন আর থাকি, রিমোর চিৎকার শুনেছ? তুমি ওকে মেরেছো কেন জয়? শুধু শুধু একটা ঝামেলায় জড়িয়ে যাবে। মেয়েটা খুব বার বেড়েছিল স্যার, তাই মেরেছে। তাছাড়া ওর জন্য আমার ডেলিভারির চাকরিটা চলে গেছে। তাতে কি হয়েছে? তুমি যার ছেলে, তার 7 পুরুষ বসে খেলেও অর্থের ভান্ডার শেষ হবে না, আর তুমি কিনা ডেলিভারির চাকরি করছিলে। এই তো বুঝলেন না স্যার। সে যাই হোক, 2 মিনিটের মধ্যে পুরো ক্যাম্পাস ফাঁকা করে ফেলতেছি। স্যার আপনি বসুন। আরে সে তো বুঝলাম, কিন্তু এসেছিলে কি বলতে সেটা তো বলে যাও। এটাই বলতে এসেছিলাম, ক্যাম্পাসে হাঙ্গামা হলেও যেন আপনি চুপটি মেরে এখানে বসে থাকেন, বাকিটা আমি দেখে নেব। ওকে, তোমার ইচ্ছে। জয় বেরিয়ে আসে অধ্যাপক স্যারের রুম থেকে। তারপর আশেপাশে তাকিয়ে পকেট থেকে ফোনটা বের করে একটা নাম্বারে ফোন দেয়। 2 বার রিং হতেই রিসিভ করে একটা লোক। গম্ভীর কণ্ঠে বলে ওঠে, কি জয়, এতদিন পর ফোন দিলে যে? এমনি মনে পড়ছিল তাই দিলাম। মিথ্যা বলো না, আমি জানি তোমার আমাকে আজ এবং এখনই বড্ড বেশি প্রয়োজন। ওরে বাবা, আমার উপর বুঝে সিসি ক্যামেরা লাগিয়েছেন? গুড, এখন যা করার করে ফেলুন, আমি যাচ্ছি ক্যাম্পাসে। তার চেয়েও বেশি কিছু বসিয়েছি। ওকে, দেখো আমি কি করি। জয় ফোনটা কেটে দিয়ে হাসতে হাসতে ক্যাম্পাসের দিকে এগিয়ে যেতে থাকে। রিমু ও জয়কে এগিয়ে আসতে দেখে তেড়ে আসতে যাবে ওর গুন্ডাদের নিয়ে, ঠিক তখনই চারিদিক থেকে প্রচণ্ড বেগে পানি ছুঁড়ে মারতে শুরু করে ফায়ার ফাইটার সৈনিকরা। পানির এত বেগের কারণে রিমু সহ ওর গুন্ডাগুলো কাক ভেজা হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। জয় মুচকি হেসে রিমুর দিকে এগিয়ে যেতে যেতে বলে ওঠে, রিমু, সামান্য পানিতেই এমন লুটিয়ে পড়লে? একটু দেখি মারতে পারো কিনা আমায়। রিমু মাটি থেকে উঠতে গিয়েও আবারও শুয়ে পড়ে। জয় হাসতে হাসতে সেখানেই বসে পড়ে। ঠিক তার কিছুক্ষণ পরই বুলেটের বেগে কয়েকটা গাড়ি প্রবেশ করে ক্যাম্পাসে। গাড়িগুলো দেখে মুহূর্তেই মাটিতে পড়ে থাকা রিমু হিহি করে হেসে ওঠে। জয়কে বলে ওঠে, ওই দেখ, বাবা চলে এসেছে আমার। আজ তোকে কে বাঁচাবে বল? টুকরো টুকরো করবো তোকে। ওকে, তবে দেখি সামনে কি হয়। জয় আর রিমুর কথার মধ্যেই সাদা ধবধবে গাড়ি থেকে নেমে দৌড়ে আসে একটা মাঝবয়স্ক লোক। লোকটা জয়ের দিকে চোখ তুলে না তাকিয়ে রিমুকে মাটি থেকে তুলে রাগী কণ্ঠে বলে, এ কি মা রিমু, তুই মাটিতে পড়ে আছিস কেন? কি জানি বাবা, হঠাৎ চারদিক থেকে কেউ পানি মারতে শুরু করে, যার কারণে আমি মাটিতে পড়ে যাই। কার এত বড় সাহস আমার মেয়ের শরীরে পানি মেরেছিস? সামনে আয়, তোকে আজ আমি পুঁতে রেখে যাব। জয় মুচকে হেসে আমজাদ চৌধুরীর কাঁধে হাত রেখে বলে, আরে সামনেই তো দাঁড়িয়ে আছি, আর পানি আমি মারিনি, পানি মেরেছে ফায়ার ফাইটার সৈনিকরা। আমি তো আপনার মেয়েকে গাল বরাবর থাপ্পড় মেরেছি। আমজাদ চৌধুরী জয়ের কথা শোনা মাত্র জয়ের কলার চেপে ধরে বলে, কি বললি তুই? আমার মেয়েকে মেরেছিস? তোকে তো আজ আমি। বাকিটা বলার আগেই পুলিশ এসে ঘিরে ফেলে আমজাদ চৌধুরীকে। তারপর, আমজাদ চৌধুরী সাহেব, দ্রুত সিলেটের কলার ছেড়ে দিন এবং আমাদের সাথে আপনার মেয়েকে নিয়ে থানায় চলুন। কি বলছেন ওসি সাহেব? আমি কি করেছি শুনি? আর আমার মেয়েও বা কি করেছে? সেটা হাজতে বসেই শুনবেন যখন আপনাদের রিমান্ডে নেব। আর জয় স্যার, সরি, আমাদের আসতে একটু দেরি হয়ে গিয়েছে। জয় মুচকি হেসে বলে, সমস্যা নেই ওসি সাহেব, ওদের নিয়ে যান, একটু ভালো করে হুইল পাউডার দিয়ে ওয়াশ করবেন প্লিজ। ওসি সাহেব মুচকি হেসে আমজাদ চৌধুরীর হাতে হ্যান্ডকাপ পরিয়ে টানতে টানতে নিয়ে চলে যায়। রিমু তখনও ঘোরের মাঝে আছে। সে ভাবতেই পারছে না সামান্য একটা ডেলিভারি ম্যানকে ওসি স্যার বলছে আর তার এমপি বাবাকে হ্যান্ডকাপ পরিয়ে নিয়ে যাচ্ছে। জয় রিমুকে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে ঠাস করে আরও একটা থাপ্পড় মেরে বলে, দ্যাটস ডেলিভারি বয়েস পাওয়ার। কথাটা বলেই জয় ক্যাম্পাস থেকে চলে আসে। এদিকে একটা মেয়ে সবার পেছন থেকে এতক্ষণ জয়ের কাজগুলো দেখছিল আর অবাক হচ্ছিল। হ্যাঁ, সে আর কেউ না, মেহের। মেহের নিজেও জয়ের ভার্সিটিতে পড়ে। আজ সে নিজেও এসেছিল ক্লাস করতে, তবে ক্যাম্পাসে ঝামেলা হওয়ায় সবাই ক্যাম্পাস ছেড়ে চলে গিয়েছে। রাত 12টা, ফুটপাতে সেই আগের মতো আকবরিয়া হোটেলে খিচুড়ি বিতরণ করছে।
জয় পকেট থেকে বড় একটা পলিথিন বের করে খিচুড়ি নিয়ে বাড়ির পথ ধরে। সারাদিন ক্লান্তিতে জয়ের শরীর ভেঙে আসতে থাকে। হাঁটতে ইচ্ছে না করলেও মনের বিরুদ্ধে গিয়ে হেঁটে পৌঁছায় বাসায়। এমন সময় দরজার সামনে বসে থাকা দারোয়ানের দিকে চোখ যায়। মাথায় ব্যান্ডেজ, সাথে হাতে প্লাস্টার করা। জয় থমকে যায়। এক দুপা করে দারোয়ানের দিকে এগিয়ে যেতেই দারোয়ান ভয়ে কেঁদে ফেলে। ভাইজান, মাফ করে দেন, আমি আর জীবনেও আপনার লগে খারাপ কথা কমু না। সেটা ঠিক আছে, তবে হাতে প্লাস্টার কেন আর মাথায় ব্যান্ডেজ কেন? আমি তো হাতে আর মাথায় মারিনি। পরে গিয়ে হাত ভেঙে গেছে ভাইজান, সাথে মাথাটাও কেটে গেছে, 2টা সেলাই দিতে হয়েছে। জয়ের মনটা ভীষণ খারাপ হয়ে যায়। মাথাটা নিচু করে দারোয়ানকে বলে, ক্ষমা করে দিও ভাই, রাগের মাথায় মেরেছি, তখন বেশ ক্ষুধা পেয়েছিল, মাথাটাও ঠিক ছিল না। তা তোমার বাসায় কে কে থাকে? বউ আর 2টা পোলা মাইয়া আছে ভাই। জয় পকেট থেকে 1000 টাকার একটা বান্ডিল বের করে দারোয়ানের হাতে দিয়ে বলে, এটা রাখো, নিজের চিকিৎসা আর পরিবারের জন্য কিছু কেনাকাটা করো। এখন বাসায় চলে যাও, রেস্ট করো। কিন্তু বাড়িওয়ালা স্যার রাগ করবেন। আমি বলে দিব না চাও, তাছাড়া এত টাকা নিয়ে এভাবে দাঁড়িয়ে থাকা রিস্ক, বুঝলে? দারোয়ান মাথা নাড়িয়ে চলে যায়। জয় নিজেও বাসায় ঢুকে দরজাটা লাগিয়ে পেছনে ঘুরতেই দেখে সকালকার সেই মেয়ে বাড়িওয়ালার দরজার সামনে ঘুরঘুর করছে। বারবার কলিং বেল বাজাতে গিয়েও থেমে যাচ্ছে। হঠাৎ জয়কে দেখে মেহু থমকে দাঁড়ায়। দৌড়ে সিঁড়ি বেয়ে দোতলায় যেতে দেবে অমনি জয় মেহেরের হাতটা চেপে ধরে, নিজের সামনে দাঁড় করিয়ে বলে, এই মেয়ে, তুমি বাড়িওয়ালার দরজার সামনে গুড়গুড় করছো কেন? কিছু লাগবে? মেহের বেশ না অনেক ভয় পেয়ে গিয়েছে, থরথর করে কাঁপতে থাকে। জয় মেহেরের অবস্থা দেখে শীতল কণ্ঠে বলে, ভয় পেও না মেয়ে, আমি তোমায় কিচ্ছু বলবো না, তুমি নির্ভয়ে বলো কি বলবে। জয়ের এমন শীতল কণ্ঠ শুনে মেহেরের কাঁপন কিছুটা কমে যায়। আমতা আমতা করে বলে, রান্না করতে হবে। সকালে এসেছি, বাজার সদায় কিচ্ছু ছিল না বলে গ্যাস লাইন চেক করিনি। একটু আগে সব কিছু কিনে এনে রান্না করতে গিয়ে দেখি গ্যাস নেই সিলিন্ডারে। তো বাড়িওয়ালার দরজার সামনে গুড়গুড় করছিলে কেন? মেহের লজ্জা পেয়ে যায় ভীষণ। মুখ ফুটে বলতে পারছিল না ক্ষুধা লেগেছে বলে। খাবার চাইতে এসেছিল বাড়িওয়ালার কাছে, কিন্তু সাহস হচ্ছিল না। জয় মেহেরকে চুপ করে থাকতে দেখে বলে, দেখো, যা দরকার বলতে পারো। বাড়িওয়ালাকে এত রাতে ডাকলেও পাবে না, কারণ তারা ঘুমিয়ে গিয়েছে। আসলে সারাদিন কিচ্ছু খাইনি, বেশি ক্ষুধা পেয়েছে। গ্যাস নেই বলে 2টো ভাত রান্নাও করতে পারিনি। সারাদিন কি আর পানি খেয়ে থাকা যায় বলুন? তাই খাবার চাইতে এসেছিলাম। ও এই ব্যাপার, টেনশন নেই। এই নাও খিচুড়ির প্যাকেট, এটা নিয়ে গিয়ে খাও আপাতত। আর হ্যাঁ, গ্যাস তোমাকে কিনতে হবে, বাইরেওয়ালা দিবে না। আর এদের স্বামী স্ত্রীর ব্যবহার ভালো না। নিজের বাসায় কাজের মেয়েকে এত অত্যাচার করে বলে বুঝাতে পারবো না। মেহের অবাক হয়ে যায়, কিছুটা কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে, তা আপনি কিভাবে জানেন? কিভাবে আবার? রোজ তো মেয়েটার চিৎকার শুনি, আফসোস হয় ভীষণ, মন চায় ছুটে গিয়ে উদ্ধার করি মেয়েটাকে। মেহের মুখ ফুটে বলতে যাবে, আরে আমি তো সেই কাজের মেয়ে, তবে বলতে গিয়েও চুপ হয়ে যায় আর বলে, ও সে যাই হোক, আপনি আপনার জন্য আনা খিচুড়ি আমাকে দিয়ে দিবেন। তবে আপনি কি খাবেন শুনি? আমি আর কি খাবো? আপনার মতো রাতটা পানি কি কাটিয়ে দেবো? না না, তবে থাক, আপনার খিচুড়ি আপনি খান। শুধু শুধু আমার জন্য না খেয়ে থাকবেন কেন? যাক, আপনার মনটা ভালো আছে। শুনুন, এখানে দুজন দাঁড়িয়ে থাকলে কারো পেটি বাদ যাবে না, আসুন উপরে যাই। কথাটা বলে জয় কয়েক সিঁড়ি উঠে গেলেও মেহের ঠায় দাঁড়িয়ে থাকে আগের জায়গায়, যেটা দেখে জয় সিঁড়ি বেয়ে আবারও উঠতে উঠতে বলে, আমি অতটাও খারাপ নই যা আপনি মনে মনে ভাবছেন, আসুন আমার সাথে, ভয় নেই। মেহের যেতে না চাইলেও পেটের জ্বালায় আর দাঁড়িয়ে না থেকে জয়ের পেছন পেছন যেতে শুরু করে। কিচেনের সামনে চুপচাপ দাঁড়িয়ে আছে মেহের। জয় নিজেই চুলায় খাবারগুলো গরম করে নিচ্ছে। এমন সময় মেহের বলে ওঠে, আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব? করুন। বলছিলাম কি, সকালে আপনাকে দেখেছিলাম কলেজে একটা মেয়ের সাথে ঝামেলা করতে। আচ্ছা, মেয়েটা কি করেছিল? জয় খাবার গরম করে চুলাটা বন্ধ করে ঘরের মেঝেতে 2টো প্লেটে খাবার সার্ভ করে ডিম অমলেট করতে করতে বলে, আপনি দেখলেন কিভাবে? আমি ওই কলেজেই পড়ি। এখন বলেন না, কি করেছিল ওই মেয়ে? আর আমি যতদূর শুনেছি মেয়েটা প্রচুর রাগী, আর ওনার বাবাও নাকি এখানকার এমপি। জয় মুচকি হেসে বলে,
এমপি হয়েছে তো কি হয়েছে শুনি? না, তেমন কিছু না। আপনাকে দেখে তো সাধারণ একটা ছেলে মনে হয়। সেই আপনি কি না এমপির মেয়েকে মেরে এখনও সুস্থ সবলভাবে দাঁড়িয়ে আছেন, যা আমাকে অবাক করছে ভীষণ। আমি দেশের নাগরিক হিসাবে আইনশৃঙ্খলা বাহিনীর সাহায্য নিয়ে এখনও সুস্থ সবলভাবে দাঁড়িয়ে আছি। মানে? আপনি তো সবই দেখেছেন, গুন্ডাদের পানি মেরে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া, পুলিশ এসে এমপি আর তার মেয়েকে ধরে নিয়ে যাওয়া। হ্যাঁ হ্যাঁ, তা তো দেখছি। জানেন, আমি সবচেয়ে বেশি অবাক হয়েছি এমপিকে পুলিশ ধরে নিয়ে যাওয়ায়। আচ্ছা, এসব হলো কি করে? অধ্যাপক স্যারের কারণে হয়েছে। এখন চুপ করে গড়ে গিয়ে বসুন। একদিনের পরিচয় এত বকবক করতে নেই, তবে পরে আর কথা খুঁজে পাবেন না। আপনিও না? আচ্ছা, আপনি একা থাকেন এখানে? জয় এবার বেশ বিরক্তির দৃষ্টি নিক্ষেপ করে মেহেরের দিকে আর বলে, উফ, তুমি মেয়ে দেখি বড্ড বেশি কথা বলো। তোমাকে বললাম না গড়ে গিয়ে বসো। আমাকে ডিমটা বাঁচতে দাও, নয়তো পুড়ে যাবে তো। জয়ের এমন কথা বলার ধরন দেখে মেহের বেশ অবাক হয়, কেননা আজই তাদের প্রথম কথা। অথচ জয়ের কথা বলার ধরন দেখে মনে হচ্ছে তারা কত যুগের চেনা। ডিম ভাজি করে নিয়ে আসে জয়, তারপর মেহেরকে বলে, খিচুড়িটা ফ্রি পাওয়া, বুঝলে মেয়ে? মানে? ফ্রি আবার কে দিল এত রাতে? আকবরিয়া হোটেল দেয় রোজ রাতে অভাবীদের বিনামূল্যে খাবার, বেশ ভালো খেতে। নাও শুরু করো। মেহের এক লোকমা মুখে দিয়ে জয়কে বলে, আচ্ছা, আপনি নাকি দারোয়ানকে মেরেছিলেন? মেরেছিলাম। বেয়াদবদের একটু টাইট না দিলে ভালো হয় না, বুঝেছো মেয়ে? জি, বুঝলাম। আর সকালে বলে গেলেন না বাড়িওয়ালা তালা না লাগাতে, সেটা কি জন্য বলেছিলেন? উফ, এক কথা কতবার বলবো বলো তো? বাড়িওয়ালার অভ্যাস খারাপ। আমার ঘরে সে 1000 বার হাতিয়েছে, তবে আমি হলাম এক মিসকিন, তাই বারবার হতাশ হয়ে ফিরে গেছে। আমি তো আরেক মিসকিন, নেওয়ার মতো কিচ্ছু নেই। বুঝতে পেরেছি। তা তোমার বাবা মা নেই? এভাবে এত ছোট একটা রুমে উঠলে যে? বাবা মার কথা উঠতেই মেহেরের হাসি মাখা মুখটা কালো হয়ে যায়, চোখে টলমল করতে থাকে পানিতে। খুব কষ্টে মেহের পানিগুলো ধরে রেখেছে চোখের পলক না ফেলে। জয় মেহেরের অবস্থা দেখে বলে, শোনো, অচেনা চোখের পানি চোখে ধরে রাখতে নেই, ফেলে দাও এবং হালকা ফিল করো। তারপর লম্বা শ্বাস নিয়ে বলো আমায় কেন কাঁদতে নিয়েছো। জয়ের কথাগুলো শোনার পরও মেহেরের হেলদুল নেই দেখে জয় নিজেই হুট করে নিজের বাঁ হাতের তালু দিয়ে মেহেরের চোখের পানি মুছে দেয় আর বলে, সরি, না বলে তোমায় স্পর্শ করায়। আসলে আমি কারো কান্না সহ্য করতে পারি না। এবার বলবে তো কাঁদছো কেন? আমার মা বাবা বলতে কেউ নেই। থমকে যায় জয়, খানিকটা চুপ করে থেকে বলে, চাচারা নেই নাকি? তারও বাবা মার গত হওয়ার পর তাড়িয়ে দিয়েছে? বাবা মারা যায় 1.5 বছর হলো। আমি তখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। হঠাৎ বাবা মারা যাওয়ায় আমি আর মা ভেঙে পড়ি। তখন চাচারা ছিল 3 জন, তাদের সংসারের বোঝা হয়। চাচিরা মাকে চাকরানির মতো খাটিয়ে আমাদের দুজনে দুবেলা ভাত দিত। তবে সেই ভাতটাও বেশি দিন জোটেনি। কয়েক মাস পরে বাবার শোকে মাও মারা গেলেন। কাজকাম তেমন পারতাম না বলে চাচিরা হাজার অভিযোগ করত চাচাদের কাছে। চাচারাও বিরক্ত হয়ে বের করে দিলে, সাথে বাড়ির জায়গাও নিজেরা ভাগ করে নিলেন। তারপর আমার কাহিনী আমার এক বান্ধবী মিম জানতো বলে রাখি। মিম হলো বাড়িওয়ালা আঙ্কেলের মেয়ে। মিম আমার দুর্দিনে ওর বাসায় কাজের মেয়ে হিসেবে কাজ করতে বলে। বাধ্য হয়ে কাজে লেগে পড়ি। বেশ ভালোই ছিলাম, তবে হঠাৎ মিম পালিয়ে যায় ওর বয়ফ্রেন্ডের সাথে। তারপরে বাড়িওয়ালা আঙ্কেল আন্টির আসল রূপ বেরিয়ে আসে। আগে সামান্য ভুল হলে বুঝিয়ে দিত, তবে মিম যাওয়ার পর থেকে মারতেন, ভীষণ রকম মারতেন। কি তা তুমি থানায় বলনি? মজা নিতেছেন? থানায় অভিযোগ করলে কাজ হারাতাম। মাসের ভাড়া কোথা থেকে দিতাম শুনি? সহ্য করে গিয়েছি চুপচাপ, আর আজকে এখানে এসেছি কিছু টাকা বাঁচানোর জন্য। বুঝলাম। তবে তুমি সেই মেয়ে যাকে বাড়িওয়ালা অত্যাচার করতো? তা এখন কি করব? কোনো কাজ পেয়েছো? না, তবে টিউশনি করব ভেবেছি। আর ভালো লাগে না চাকরানি হিসেবে থাকার। শোনো, তোমাকে একটা অফার দিই আমি। যদি তুমি লুফে নাও
তবে হবে ভাগ্যবতী, আর না হলে কিসের অফার? আপনার সাথে রাত কাটাতে হবে বুঝি? মেহেরের এমন কথায় জয় বেশ রেগে যায়। ঠাস করে মেহেরের গালে থাপ্পড় মেরে বলে, আমাকে অমন মনে হয় তোমার মেয়ে? যদি অমন হতাম তবে এত কথা না বলে তোমার জামা ছেড়ে ফেলতাম এতক্ষণে। মেহের গালে হাত দিয়ে কেঁদে ওঠে। জয় বেশ বিরক্তি নিয়ে বলে, চুপ কাটতে হবে না, আগামীকাল বাড়িওয়ালার কাজটা ছেড়ে দিবে, তারপর আমার আর তোমার জন্য রান্না করবে। এতটাই তোমার কাজ। বেতন হিসাবে তোমার পড়াশোনার খরচ সব যা যা লাগে সব আমি দেব। মেহের চোখ তুলে তাকায় জয়ের দিকে। দারুণ দেখতে একটা ছেলে, মুখের হাসিটা যেন প্রাণ জুড়ানোর মতো। মেহেরকে এমনভাবে তাকাতে দেখে জয় বেশ লজ্জা পেয়ে মাথাটা নিচু করে ফেলে আর বলে, মেয়ে এভাবে আমার দিকে তাকিয়ে দেখো না, প্রেমে পড়ে যাবে। জয়ের কথায় দ্রুত চোখ দুটো নামিয়ে নেয় মেহের আর বলে, আমার দায়িত্ব যে নিতে চাচ্ছেন আপনি জনাব, তবে আপনি নিজেই তো মিসকিন, ফ্রি খাবার খেয়ে বেড়ান, আমাকে খাওয়াবেন কি? আমি যা খাবো তাই খাওয়াবো। আর শোনো, তুমি হলে পিচ্ছি একটা মেয়ে, তোমার পেট খুবই ছোট, খাবেই বা কতটুকু? নিজেকে হলার মেশিন মনে করো না, বুঝলে? আচ্ছা, অনেক কথা হলো। ঘড়িতে দেখেছেন কয়টা বাজে? জয় ঘড়ির দিকে তাকিয়ে বলে, রাত 1:30 বাজে। যান ঘরে গিয়ে ঘুমান, আমিও ঘুমিয়ে পড়ি। মেহের জয়ের কথা শুনে উঠে দাঁড়ায়। জয় নিজেও প্লেটগুলো নিয়ে কিচেনে যেতে নেবে, তার আগেই মেহের প্লেটগুলো নিয়ে কিচেনে যেতে যেতে বলে, আজকে থেকে না হয় ডিউটিটা শুরু করি, আমি ধুয়ে রাখছি প্লেট, আপনি ঘুমান গিয়ে। মেহেরের আচরণে জয়ের বেশ ভালো লাগে। মেঝেতে বিছানা করতে করতে বলে, আমি এমন মেয়েই পছন্দ করি জানাবা। শুয়ে পড়ছি আমি, আপনি শুয়ে পড়ুন। ও হ্যাঁ, আমার পাশে নয় কিন্তু, নিজের রুমে গিয়ে। মেহের মুচকি হেসে চলে যায় নিজের ঘরে। বিছানায় শুয়ে কোলবালিশ জড়িয়ে ধরে মিটিমিটি হাসতে থাকে। ও ভাবতেই পারেনি এতদিন পর ওর হাসি ফোটাতে পারবে কেউ। জয় নিজেও মুচকি মুচকি হাসতে থাকে এটা ভেবে যে ও যেই বুয়াকে বিয়ে করতে চাইতো মনে মনে, যারা আর্তনাদে কেঁপে উঠত ওর বুকে, সেই মেয়ের সাথেই কিনা ও এত কথা বলেছে, একসাথে খেয়েছে, আবার নিজ হাতে ওর চোখের পানিও মুছে দিয়েছে। এসব হাবিজাবি ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে জয়। এদিকে মেহেরও ঘুমিয়ে পড়ে। ভোরের আলো ফুটে উঠেছে। মেহের ঘুম থেকে উঠে অনুভব করে ক্ষুধা লেগেছে ভীষণ। গ্যাস নেই, কীভাবে রান্না করবে ভাবতে ভাবতে মনে পড়ে গত রাতের কথা। সে তো নতুন চাকরি নিয়েছে জয়ের ঘরে। দ্রুত ফ্রেশ হয়ে জয়ের ঘরের সামনে এসে একবার ধাক্কা দিতেই দরজাটা খুলে যায়। মেহের বেশ অবাক হয় আর মনে মনে ভাবে, ছেলেটা দেখি আর ওঠেনি, ভাগ্য ভালো দরজা চাপিয়ে দিয়ে গিয়েছিলাম। টিপটিপ পায়ে মেহের এগিয়ে আসে জয়ের বেডরুমের দিকে। এসে দেখে জয় গভীর ঘুমে মগ্ন। ডাকতে না চাইতেও মেহের বাধ্য হয়ে হালকা করে ডাকতে থাকে, এই যে শুনছেন, এই। মুখ দিয়ে ডাকতে ডাকতে হঠাৎ নিজের অজান্তেই ওর ডান হাত জয়ের পিঠ স্পর্শ করতেই জয় লাফিয়ে ওঠে, অনেকটা দূরে সরে যায়। মেহের নিজেও ভয় পেয়ে সরে আসে। জয় খানিকটা চমকে উঠে বলে, এই মেয়ে তুমি এখানে, তাও সকাল সকাল? তো কে আসবে শুনি? গত রাতে না আমার দায়িত্ব নিলেন, ভুলে গেলেন? আরে না না, বলিনি তো। এত সকালে কি করতে এসেছো ম্যাডাম? কি করতে মানে? রান্না করতে হবে না, তাই আপনাকে ডাকলাম। কি খাবেন বলুন? জয় মাথা চুলকিয়ে বলে, কিচেনে যা আছে খাওয়ার মতো নয়, একা ছিলাম, খরচ করে নি তেমন। আজ যেহেতু তুমি আসছো তাই বাজারে যেতে হবে। তার দরকার নেই, আমার ঘরে চাল ডাল আছে। আর শুনুন, আমাকে এই মেয়ে বলে ডাকবেন না, মেহের বলে ডাকবেন, ঠিক আছে? বাহ, নামটা বেশ। আচ্ছা মেহের, তুমি তো একা তাই না? কেন বলুন তো? এমনি, যাই হোক, চলো বের হই আমরা, বাজার করে আনি। বহুদিন হলো ভালো রান্না খাই না। আজ তোমার হাতের রান্না কবজি ডুবিয়ে খাবো, সাথে তোমাকেও খাওয়াবো। আমি নিজে খেতে পারবো জনাব। সে যাই হোক, দ্রুত চলুন। গতরাতে একজনের খাবার দুজন ভাগ করে খেয়েছি, পেট কেমন করছে। ওয়েট ম্যাম, আমি ফ্রেশ হয়ে আসি। দরজা লাগিয়ে জয় আর মেহের পাশাপাশি সিঁড়ি বেয়ে নামতে থাকে। এমন সময় রেবেকা বেগম মেহেরকে দেখেই খেকিয়ে ওঠে, এই মেহের, বাড়ির কাজ কে করবে শুনি? তোকে না বলছি ঠিক সময় আসবি, কথা কানে যায় না তাই না? আন্টি, ভদ্রভাবে কথা বলুন। কি বললি? তোর সাথে ভদ্রভাবে কথা বলতে হবে? তুই নবাবের বেগম শুনি যে তোর সাথে ভদ্রভাবে কথা বলতে হবে?
মেহের কিছু বলতে যাবে তার আগে জয় বলে ওঠে, আন্টি, মেয়েরকে নিয়ে থানায় যাচ্ছিলাম গৃহকর্মী নির্যাতনের মামলা করতে। আপনি কি যাবেন? গৃহকর্মী নির্যাতনের নাম শুনতেই রেবেকা বেগম চুপসে যায় আর মেহের দাঁত বের করে হাসতে হাসতে বলে, কি আন্টি যাবেন? গাড়ি ভাড়া বেঁচে যেত আপনার। আমি আর আপনার বাড়ির কাজের মেয়ে নই, কাজ ছেড়ে দিলাম। আমি এখন জয় সাহেবের বাড়ির কাজ করি। রেবেকা বেগম জয় আর মেহেরের দিকে এক পলক তাকিয়ে হনহন করে চলে যায়। জয় আর মেহেরও চলে আসে বাজারে। বড় সাইজের রুই মাছ, মাংস, ডিম, দই, মিষ্টি আর পোলাও চাল কিনে বাসায় ফেরে দুজন। কিচেনে পাশাপাশি রান্না করতে ব্যস্ত, ঠিক তখনই দরজায় কেউ নক করে। জয় যাওয়ার আগেই মেহের গিয়ে দরজা খুলেই দেখে একজন হুজুর সহ আরও বেশ কয়েকজন মুরব্বীদের নিয়ে দাঁড়িয়ে আছেন বাড়িওয়ালা। দেখুন ইমান সাহেব, দেখুন বিবাহ না করে একটা মেয়ে একটা পরপুরুষ ছেলের রুমে কি করছে, আপনি এদের ব্যবস্থা করুন। বাড়িওয়ালার চেঁচামেচিতে জয় নিজেও এগিয়ে আসে আর এলাকার কিছু চেনা মুরব্বীদের দেখে সালাম দিতেই তারা মুখ ফিরিয়ে নেয়। আর একজন তো বলেই বসেন, তোমারে আমি ভালো ভাবছিলাম বাবা জয়, কিন্তু তুমি কি না অবিবাহিত একটা মেয়েকে নিয়ে এক রুমে থাকছো? ছি, আমি ভাবতেই পারছি না। আরে আঙ্কেল, ভুল ভাবছেন। মেহের আমার বাসায় রান্না করে দেয় কাজের মেয়ের মতন। মিথ্যা বলো না জয়, মেয়েরকে তুমি নিজের কাছে রাখতে আমার বাসায় কাজ করতে পাঠাওনি। ইমাম সাহেব, এদের কি করা যায় বলুন? আমি ভাবছি পুলিশ ডেকে এদের ধরিয়ে দিব। দেখুন জয় ভাই, আপনি একটা পরকীয়ার সাথে এভাবে থাকতে পারেন না। সে এখন যতই বলেন কাজের মেয়ে, আপনাদের আমরা হাতে নাতে ধরছি, তাই শরীয়ত মতে আপনাদের বিবাহ দিয়ে দিব আমরা এক্ষুনি। কি বলেন আপনারা? সব মুরব্বীরা এক সুরে বলে তাই হোক। মেহের নিশ্চুপ হয়ে চোখের পানি ফেলে তাকায় জয়ের দিকে। জয়ও চেয়েছিল। দুজনের চোখাচোখি হয়। মেহের চোখ নামিয়ে নিলেও জয় মুচকি হেসে বলে, ঠিক আছে, তবে তাই হোক। বিয়েটা হয়ে যায়। মেহের কবুল বলতে না চাইলেও রেবেকা বেগম এর চাপে কবুল বলে দেয়। মুরব্বীরাও খুশি মনে চলে যায়। রাত হয়ে গিয়েছে, দুপুরের রান্না শেষ হয়নি। জয় আর মেহের পাশাপাশি বসে আছে। এমন সময় জয় বলে ওঠে, এটা কিভাবে হলো মেহের? কল্পনা করতে পারছি না আমি। তুমি আমার স্ত্রী। আসলে আমি হলাম অভাগী, আপনাকে বিপদে ফেলে দিলাম। সম্মানহানি হলো আমার জন্য। আপনি চাইলে আমাকে বাকিটা মেহেরকে বলতে না দিয়েই জয় মেহেরের মুখটা আলতো করে চেপে ধরে, বলে, ও কথা মুখেও এনো না মেহের। তুমি আমার বিবাহিতা স্ত্রী, তোমাকে নিয়েই সারা জীবন কাটিয়ে দেব আমি এখন। তাই বলে কাজের মেয়েকে বউ বানাবেন আপনি? কে কাজের মেয়ে শুনি? তুমি হলে প্রধানমন্ত্রীর ছেলের বউ। কি বলেন এগুলো? প্রধানমন্ত্রীর বৌমা? পাগল হয়েছেন আপনি? পাগলি, আগামীকাল দেখবে। এখন চলো চলো কিচেনে যাই, বাকি রান্না শেষ করে খাবো একসাথে। তবে হ্যাঁ, আমি আর সাহায্য করব না, তোমাকে পেছন থেকে জড়িয়ে ধরে দুষ্টুমি করব। তোমার কোনো আপত্তি নেই তো? স্বামীর দুষ্টুমিতে ভালোবাসা খুঁজে স্ত্রীরা। আর তুমি তো আমার সদ্য বিবাহিত স্বামী। তোমার স্পর্শে আমি হারিয়ে যেতেও রাজি। এদিকে জয় আর মেহেরকে বিয়ে করিয়ে দিয়ে মনের সুখে চা খাচ্ছে রেবেকা বেগম আর ইকবাল সাহেব। এমন সময় ইকবাল সাহেব বলে ওঠেন, স্যার কত বড় সাহস, আমাকে ধরিয়ে দিতে পুলিশ এনেছিল। দিলাম তো আজ শালাকে কাজের মেয়ের সাথে ফাঁসিয়ে। আমার মুখের উপর ওই শাকচুনি বড় বড় কথা বলেছিল, এবার লাউ ঠেলা, ভিখারির বাচ্চার সাথে বিবাহ করিয়ে দিয়েছি। কথাগুলো বলতে বলতে জোরে হেসে ওঠেন দুজনে। এদিকে জয় আর মেহের তৃপ্তির সাথে খেয়ে বিছানায় গিয়ে বসে। বহুদিন পর আজ শান্তিতে ঘুমাতে পারবো আমি। এর আগে ঘুমাওনি? ঘুমিয়েছি, তবে কেন যেন মনে হতো বুকের উপর কিছু নেই। তো আজও তো কিছুই নেই। আছে আছে, আজ আমার বুকের উপর আমার স্ত্রী মাথা রেখে ঘুমাবে, আমিও তাকে বুকের মাঝে আঁকলে রেখে ঘুমাবো। বেশ লজ্জা পেয়ে বলে, ইস তুমিও না। জয় আর কিছু না বলে হুট করে মেহেরের ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। মেহের প্রথমে অবাক হলেও সমান তালে জয়কে সাড়া দিতে থাকে। ধীরে ধীরে তারা হারিয়ে যায় সুখের গর্তে। পরের দিন সব কিছু গোছকাজ করে মেহের আর জয় সিঁড়ি পেয়ে নেমে আসে নিচে। ইকবাল সাহেব আর তার স্ত্রী বেশ অবাক হয়ে বলে, কোথায় যাচ্ছ তোমরা জয়? চলে যাচ্ছি আমরা আঙ্কেল। কেন কেন? এখানে কোনো সমস্যা হচ্ছে? গতকালে বিয়ে করলে, ভাবলাম আজ তোমাদের দাওয়াত দিব।
আপনার দাওয়াত আন্টি, খান আন্টি। গতকাল না বলেছিলেন আমি কোন নবাবের বেগম? আমার পাশে আমার নবাব, আর নবাবের মা একজন প্রধানমন্ত্রী, মানে আমি প্রধানমন্ত্রীর স্ত্রী। মেহেরের কথার মাঝেই বাড়ির সামনের খোলা মাঠে একটা হেলিকপ্টার ল্যান্ড করে। জয় মুচকি হেসে বলে, টিভিতে বাকিগুলো জানবে। মেহের শোনা, চলো হেলিকপ্টার এসে গেছে, হানিমুনে যেতে হবে তো নাকি? মেহের আর জয় হেলিকপ্টার করে চলে যায়। ইকবাল সাহেব আর তার স্ত্রী অবাক চোখে শুধু চেয়ে রয়। হেলিকপ্টারে জয়ের কাঁধে মাথা রেখে মেহের বলে, এই আমরা যাচ্ছি কোথায় বলো তো? নিজের বাসায়। আর ইচ্ছা নেই এমন ভিখারির মতো জীবন যাপন করার। এই কয়েক বছরে অনুভব করেছি টাকার কী মূল্য। মানে? সারা দিন রাত ব্লেজার পরে ক্যামেরার সামনে পোজ দিতে দিতে ক্লান্ত হয়ে গেছিলাম আমি। তাই একটু বাস্তবতার স্বাদ নিতে এই 14 বেশে ডেলিভারি ম্যানের চাকরি করা, ফুটপাতের নোংরা পোকা খাওয়া, চাউলের ভাত খাওয়া, রাতে বিনা মূল্যতে খিচুড়ি খাওয়া, এসব ছিল আমার 14 বেশের জীবন। আর এই ছোট জীবন থেকে তোমাকে পেয়েছি আমি। আমার না বিশ্বাস হচ্ছে না কিছুই। তুমি সত্যি প্রধানমন্ত্রীর ছেলে জয়? জয় মুচকি হাসে, জবাব দেয় না মেহেরের কথার। একটু আগেই হেলিকপ্টার ল্যান্ড করে বিশাল বড় বাড়ির সামনে। মেহেরকে 1000 রকমের ফুল দিয়ে একটা মহিলা বরণ করে নেন, সাথে জয়কেও বকা দেন ভীষণ। মহিলা আর কেউ না, স্বয়ং প্রধানমন্ত্রী। আর এসব টিভিতে দেখে ইকবাল সাহেব আর রেবেকা বেগম ভয়ে থরথর করে কাঁপতে থাকেন। সারাদিনের ব্যস্ততা আর শাশুড়ি আম্মুর সাথে বেশ সময় কাটিয়ে মেহের একটু আগেই রাজকীয় বেডরুমে এসেছে। একটু পরেই জয় বেডরুমে ঢুকে দরজাটা লাগিয়ে মেহেরের দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে এগিয়ে আস্তে আস্তে বলে, কি ম্যাম, বিশ্বাস হলো তো? মেহের মাথা দোলায়। জয় বিছানায় উঠে মেহেরকে জড়িয়ে ধরে ওর কপালে আলতো করে চুমু দিয়ে বলে, গতকাল বাসর গড়ে ভালোবাসা কম হয়ে গিয়েছিল বউ। তো আজ পুষিয়ে নাও না। সত্যি বলছো তো? সত্যি সত্যি সত্যি, 3 সত্যি জনাব। জয়কে আর পায়কে টুপ করে মেহেরের ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। পুরো রুম জুড়ে চুমুর শব্দে ভরে ওঠে আর ড্রিম লাইটটা নিভে যায়। বাকিটা বুঝে নিন।